না। আমরা যদি তবে অ্যাভয়েড করাটা ভালো, বাট যদি এমন হয় যে আমাদের মানে এমন কোনো একটা কন্ডিশন তৈরি হয়েছে যেখানে আমাদের ডায়াগনোসিসের উপর আমাদের মায়ের জীবন নির্ভর করতেছে, সাপোজ অ্যাওর্টিক অ্যানিউরিজম, যেখানে তো আসলে একটা মায়ের জীবন নির্ভর করতেছে, তাই না, ডায়াগনোসিসের উপর। তো সেইখানে আমরা ওই কস্ট বেনিফিট হিসাব করলে আমাদের এখানে মায়ের সিটি স্ক্যান করা যাবে প্রেগনেন্ট লেডি, ঠিক আছে। তো এরকম কিছু কিছু আপনাদের কন্ডিশন দিয়ে দিবে যেখানে কনফিউজিং, তো সিটি স্ক্যান করবেন কি করবেন না, এক্সরে করবেন কি করবেন না। এখন বলতেছি এক্সরে টোটালি সেফ এবং সিটি স্ক্যানটাও সেফ, যদি আপনার কাছে পর্যাপ্ত ইন্ডিকেশন মনে হয় যে এখানে আমার মাকে বাঁচাতে হলে আমার পর্যাপ্ত পরিমাণ মানে দরকার আছে সিটি স্ক্যান করার। চল, এরপরে হচ্ছে যে আমাদের এসব গ্রোইন লাম্পটাম, স্ক্রোটাল লাম্পটাম, এগুলো আমি বাদ দিয়ে চলে গেলাম। এরপরে আমরা চলে আসতেছি হার্নিয়া। বিপুল পরিমাণ হার্নিয়া আজকে আমাদের পড়তে হবে। এক হচ্ছে যে আমাদের হার্নিয়া জিনিসটা কি। হার্নিয়া মানে হচ্ছে যে আমাদের যে কোনো একটা থলি, এই থলির মধ্যে যে কোনো একটা জিনিস আছে, এর মধ্যে এই থলির যে কোনো একটা পয়েন্টে কোনো একটা ফুটা হয়েছে, কোনো একটা উইকনেস হয়েছে, উইকনেসের কারণে এর মধ্যকার জিনিস এর মধ্যে না থেকে যদি এখান থেকে বের হয়ে আসে, উহাকেই হার্নিয়া বলে। তো আমাদের মোস্ট কমন হার্নিয়া এবং যেটা সার্জনরা ফেস করে সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের ইনগুইনাল হার্নিয়া। তো ইনগুইনাল হার্নিয়া জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমাদের, আমরা পড়ছি যে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আমাদের একটা ফুটা থাকে, সেই ফুটা দিয়ে কি বের হয়, এই যে আমাদের স্পার্মাটিক কর্ড টর্ড বের হয়ে স্কোটামে চলে যায়। তো একটা ফুটা যেহেতু আছে, ফুটা মানেই হচ্ছে যে সেই জায়গায় একটা উইকনেস আছে। তো এই উইকনেসের কারণে আমাদের যে কোনো একটা কারণে চাপ টুপ খাইলে এই দিক দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে চলে আসে ফুটা দিয়ে, এটাকেই বলা হচ্ছে যে ইনগুইনাল হার্নিয়া। তো ইনগুইনাল হার্নিয়া আবার দুই ধরনের হয়। এক হচ্ছে যে যদি এই ডিরেক্টলি ফুটা দিয়েই নাড়ি ভুড়ি বেরিয়ে আসতে পারে, সেটাকে বলে ইনডিরেক্ট। আর যদি এই ফুটা দিয়ে না বেরোয়, এই ইনগুইনাল হার্নিয়ার মাঝামাঝি একটা জায়গা দিয়ে একদম অ্যাবডোমিনালটা ছেদ করে চলে আসে, সেটাকে বলে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তো ইনগুইনাল হার্নিয়া ডিরেক্ট কি ইনডিরেক্ট আমরা এটা ভাগ করি কিভাবে, আমরা বলা হয় যে এক হচ্ছে যে প্যাথোলজি, এটা দিয়ে ভাগ করে, আর ক্লিনিক্যালি ভাগ করি এই কুকুরের শব্দে তো মরে গেলাম ভাই। আচ্ছা, আর ক্লিনিক্যালি ভাগ করি কি, যে হ্যাসেলব্যাক ট্রায়াঙ্গেল বলে একটা ট্রায়াঙ্গেল আছে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। সেটা কি, যে এক পাশের বর্ডার হচ্ছে যে রেকটাস অ্যাবডোমিনাস মাসলের বর্ডার, এই লোয়ার বর্ডারটা হচ্ছে যে ইনগুইনাল লিগামেন্টের বর্ডার, আর এই পাশের বর্ডারটা হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলের বর্ডার। এই তিনটা মিলে যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, আপনার যেই ভিতর দিয়ে আসে, তাহলে একদম 100% কনফার্মেশন যেটা একটা ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর যদি এর বাইরে দিয়ে এই বরাবর একটা জায়গা দিয়ে হার্নিয়াটা বেরিয়ে আসে, তাহলে ধরে নিতে পারেন এটা একটা ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তো ইনগুইনাল হার্নিয়া তো আমরা এই বুঝে গেলাম ঘটনা কি। এখন এটা কি করতে হবে, তো এটা ট্রিটমেন্ট হচ্ছে যে যদি এটা জীবনে প্রথমবারের মতো হার্নিয়া হয়, তাহলে এটা মোস্টলি ওয়াইজ যেটা ওপেন মেথডে হার্নিয়া রিপেয়ার করাটাই ভালো। দুইটা কেস আছে, এক হচ্ছে যে যদি বায়োল্যাটারাল হার্নিয়া হয় একটা মানুষের একই সাথে, কিংবা আগে একবার অপারেশন হয়েছে, এবার সেকেন্ড ওই অপারেশন করছেন, মেশ বসাইছে, তারপরে আবার হার্নিয়া হয়েছে। তো এই রোগীর কিন্তু আপনি যদি আগের ইনসিশন লাইন বরাবর কেটে পেটের মধ্যে ঢুকেন, কিচ্ছু খুঁজে পাবেন না। কারণ হচ্ছে আগের বার অপারেশনের কারণে এখানে ফাইব্রোসিস টাইব্রোসিস হয়ে ওই ইনগুইনাল লিগামেন্ট টিগামেন্ট সব, পেকটিনিয়াল লিগামেন্ট টিগামেন্ট সব মাখায় গেছে। তো এই দুইটা কেস। আর বায়োল্যাটারাল মানে তো দুই পাশে আছে, অতএব দুই পাশে কাটাকুটি করতে গেলে দুই পাশে স্পার্মাটিক কর্ড টর্ড এগুলা ভেসেল টেসেল এগুলো কিন্তু কাটা পড়তে পারে, তখন কিন্তু ঝামেলা। তো এই কারণে বায়োল্যাটারাল হার্নিয়া আর হচ্ছে যে রিকারেন্ট হার্নিয়া, এই দুইটা কেসে গাইডলাইন হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি করতে হবে, ঠিক আছে। আর এছাড়া জীবনে প্রথমবারের মতো হয়েছে, এটা ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট হোক, ল্যাপারোস্কোপি বাদ দিয়ে ওপেন করাটাই বেটার। এরপরে এই ইনগুইনাল হার্নিয়া কিন্তু আবার যে শুধু বড়দেরই হয় তা না, বাচ্চাদেরও হয়। কিন্তু বড়দের হার্নিয়ার প্যাথোলজি এবং বাচ্চাদের হার্নিয়ার প্যাথোলজি কিন্তু একটু আলাদা। বড়দের হার্নিয়াটা হয় যে দীর্ঘদিন ধরে কাশতে কাশতে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে তখন ওই দিক দিয়ে নাড়ি বুড়ি ফস করে এদিক দিয়ে জোর করে বেরোয় ছিঁড়ে মিড়ে,
ইনগুইনাল হার্নিয়াটা হয়ে যায়। বাচ্চাদের তো জীবনই 2 দিনের, ওদের এতদিন ধরে কাশবে কি করে? ওদের কিন্তু প্যাথোলজি আলাদা। বাচ্চাদের ইনগুইনাল হার্নিয়াটা হয় হচ্ছে ওই যে আমরা পড়ছি না যে টেস্টিস তৈরি হয় পেটের মধ্যে, তারপরে টেস্টিসটা আস্তে আস্তে নেমে আসে ইনগুইনাল ক্যানেল হয়ে স্ক্রোটামের মধ্যে নেমে আসে। ওই নেমে আসার সময় সে হচ্ছে যে ওই বিভিন্ন লেয়ার ছিঁড়ে ছিঁড়ে নিজের সাথে নিয়ে আসে। আমরা যে স্ক্রোটামের যখন লেয়ার পড়ছিলাম মনে আছে, বলছিলাম যে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা আসলে এই এক্সটার্নাল অবলিক মাসলের ছিঁড়ে আনা অংশ, ইন্টারনাল স্পারমাটিক ফাসা আসলে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস টার্বিনিস এগুলা ছিঁড়ে আনা অংশ। তারপর টিউনিকা ভ্যাজাইনালিস আসলে ওই পেরিটোনিয়াম ছিঁড়ে নিয়ে যে চলে আসছিল টেস্টিস, ওইটার একটা অংশ। তো পেরিটোনিয়াম ছিঁড়ে নিয়ে যদি টেস্টিস নেমে আসে এবং নেমে আসার সময় পেরিটোনিয়াম আসলে যদি না ছিঁড়ে বরং পেরিটোনিয়ামের সাথে যদি একটা কমিউনিকেশন জীবনের মধ্যে রয়ে যায়, ধরেন ব্যাপারটা কি, যেখানে তো পেরিটোনিয়াম আপনার টেস্টিসটা এদিক দিয়ে ছিঁড়ে নেমে আসবে, তারপরে পেরিটোনিয়ামের পাশে হিল হয়ে গেল আর এই পাশে টেস্টিসের বাইরে পেরিটোনিয়ামের একটা লেয়ার লেগে গেল, এরকম হওয়ার কথা। এইটা না হয় যদি এমন হয় যে পেরিটোনিয়াম ছেদ করে টেস্টিসে নামলো, নামার সময় যেটা হলো ওই যে কানেকশন ওইটা রয়েই গেল। কারণ ঘটনাটা এইরকম, এইখানে এই জায়গা দিয়ে যে ছিঁড়ে যাওয়ার কথা, ছিঁড়ে এই একটা ভ্যাজাইনালিস। তো এইটার মাধ্যমে আমাদের স্ক্রোটাম এবং পেরিটোনিয়ামের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন জন্মের পরেও রয়ে যায়। তো বাচ্চাদের হার্নিয়া এই যে প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস এই দিক দিয়ে তখন একটা কমিউনিকেশন তো রয়ে যাচ্ছে, এই কমিউনিকেশন দিয়ে তখন নাড়ি ভুঁড়ি বেড়ে আসে। তো তার মানে বোঝা গেছে যে বড়দের হার্নিয়া এবং বাচ্চাদের হার্নিয়ার প্যাথোলজি আলাদা। এই কারণে বড়দের হার্নিয়ার অপারেশন এবং বাচ্চাদের হার্নিয়ার অপারেশনও কিন্তু আলাদা। বাচ্চাদের হার্নিয়া, বড়দের হার্নিয়াতে আমরা কি করি, যে হার্নিয়া স্যাক ওপেন টোপেন করে মেশ টেস বসাই দিয়ে আসি কারণ অ্যাবডোমিনাল ওয়ালে উইকনেস হয়ে গেছে। বাচ্চাদের হার্নিয়া তো আর উইকনেসের কারণে হয় না রে বাবা, বাচ্চাদের হার্নিয়া এসে পেরিটোনিয়ামটা ছেড়ে নেয়। তো এই কারণে বাচ্চাদের হার্নিয়াতে এসব মেশ টেস কিছু লাগে না, জাস্ট ওপেন করতে হবে, এই যেখানে একটা কমিউনিকেশন ছিল এটা খ্যাচ করে কেটে দিয়ে এসে এই পাশে ভিক্রিল দিয়ে বেঁধে দিতে হবে। এই কারণে এখানে জাস্ট এই কথাটা বলছে যে বাচ্চাদের হার্নিয়াতে আমাদের শুধুমাত্র হার্নিয়া টমি করলেই হয়। এই হচ্ছে কথা। এরপরে আসি হচ্ছে যে ফিমোরাল হার্নিয়া। তো ফিমোরাল ক্যানাল ফ্যানাল এগুলো তো আমরা পড়ছি। তো এখানে এরকম যে আমাদের নাড়ি ভুঁড়িগুলো ইনগুইনাল যে ফুটা সুপারফিশিয়াল ইনগুইনাল যে অরিফিস ওই দিক দিয়ে বেরিয়ে আসলে সেটাকে বলে ইনগুইনাল হার্নিয়া। ঠিক সেরকম আমাদের নাড়ি ভুঁড়ি যদি এই যে পেক ফিমোরাল ক্যানাল এই দিক দিয়ে বেরিয়ে আসে সেটাকে বলে ফিমোরাল হার্নিয়া। তো ঘটনাটা হচ্ছে যে ফিমোরাল হার্নিয়া এবং ইনগুইনাল হার্নিয়া আসলে দেখতে অনেকখানি একই রকম, ওই মনে হয় যে কুচকির কাছে এরকম একটা টুপলা হয়ে আছে। এই কারণে এটাকে আলাদা করা খুব টাফ। এই কারণেই এমআরসিএস এটা বারবার আসে যে কিভাবে ফিমোরাল হার্নিয়া এবং ইনগুইনাল হার্নিয়া আলাদা করা যায়। তা আলাদা করার সিস্টেমটা হচ্ছে যে এই তাদের যে নিচে নেমে আসা এটা রুটটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, যে ইনগুইনাল হার্নিয়া যে লাল আমরা অ্যারোটা দিয়ে রাখছি এই বরাবর চলে যায়, আর ফিমোরাল হার্নিয়া এই ফিমোরাল ক্যানাল দিয়ে এই বরাবর চলে আসে। তো মাঝখানে যে নীল এই যে একটা গোল দিয়ে রাখছি এটা হচ্ছে একটা পিউবিক টিউবারকুল। আমরা যদি এই যে পিউবিক সিম্ফাইসিস আছে না, এই পিউবিক সিম্ফাইসিস বরাবর আঙ্গুল দিই, আঙ্গুল দিয়ে এবার আঙ্গুলটা আস্তে 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 ল্যাটারালি নিতে থাকি, তাহলে হঠাৎ করে এখানে দেখবো যে হাড্ডি একটু উঁচু হয়ে যাচ্ছে। তো কোনো একটা জায়গায় একটু হাড্ডি উঁচু হয়ে থাকাকেই বলে টিউবারকুল। তো তার মানে এটা হচ্ছে পিউবিক টিউবারকুল। তো ছবি দেখলেই আপনারা বুঝবেন যে পিউবিক দেখছেন যে পিউবিক টিউবারকুলের উপর দিয়ে নেমে যাচ্ছে না ইনগুইনাল হার্নিয়া উপর, এবং একই সাথে এই জিনিসটা কিন্তু পিউবিক টিউবারকুলের মিডিয়াল। আবার এই যে ফিমোরাল হার্নিয়া এটা দেখেন এটা কিন্তু ল্যাটারালি আছে, তাই না, ল্যাটারাল তো ল্যাটারালি আবার ইনফেরিয়রলি। তাহলে এইভাবেই জাস্ট আমরা ফিমোরাল হার্নিয়া এবং ইনগুইনাল হার্নিয়া আলাদা করতে পারি।
ইন রিলেশন টু দ্য পিউবিক টিউবারকুল। পিউবিক একটি হার্নিয়া কুচকির কাছে ইনগুইনাল রিজিয়নে কিংবা গ্রোইনে একটা হার্নিয়া টুকরা হয়ে আছে, ফুলে আছে, ওই হার্নিয়াটা আমরা একটু হাত দিলাম, পিউবিক টিউবারকুল একটু পালপেট করলাম। যদি আমরা দেখি যে এই যে ফুলে আছে, এই ফোলাটার রিলেশন এই পিউবিক টিউবারকুলের চাইতে সুপিরিয়রলি এবং মিডিয়ালি, তাহলে এটা ইনগুইনাল হার্নিয়া। আর যদি এটা ডিরেকশন দেখি যে এটা ইনফিরিয়রলি এবং ল্যাটারালি, তাহলে এটা ফিমোরাল হার্নিয়া। এই ছবিটা যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার করা একদমই ইজি। ঠিক আছে, এই যে দেখেন সাইন মোস্ট লাইকলি রয়্যাল কলেজ, এটা কিন্তু খুব 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 আসে, এই মানে এটা আসলে প্রতি বছরই আসে অলমোস্ট বলতে গেলে। অতএব এটা কিন্তু অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। সবাইকে বুঝতে পারছেন ব্যাপারটা? আশা করি বুঝতে পারছেন। এরপরে আসলো কিছু আনকমন হার্নিয়া, এটা আমরা আসলে জীবনে খুব কম দেখছি, এই কারণে রয়্যাল কলেজ খুব পছন্দ করে, এটা জানে যে এরা তো এটা জীবনে দেখেই নাই, এখান থেকে দিয়ে দিই। তো সেগুলো কি? তার মধ্যে একটা হচ্ছে স্পিজেলিয়ান হার্নিয়া। স্পিজেলিয়ান হার্নিয়াটা কি? সেটা হচ্ছে যে আমাদের এই পাশে তো রেকটাস অ্যাবডোমিনিস আছে না, রেকটাস অ্যাবডোমিনিস এই পাশে এরকম আর এই পাশে এরকম। তো রেকটাস অ্যাবডোমিনিসের এই পাশে তো আমাদের বাকি যে অবলিক টবলিক এই মাসলগুলো আর কি। তো এই যে রেকটাস অ্যাবডোমিনিস মাসল এর শেষ হইয়া গেল ল্যাটারাল বর্ডার, আর এই যে বাকি যে মাসলগুলো এখানে ইনসারশন হইল, মানে এই যে একটা জাংশনাল পয়েন্ট, এই বরাবর একটা উইক পয়েন্ট থাকে। তো যে কোনো একটা জায়গায় উইক পয়েন্ট থাকা মানে এই দিক দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে আসতে পারে। তো এই যে এই জায়গা দিয়ে যদি হার্নিয়া হয়, এই রেকটাস অ্যাবডোমিনাস মাসলের ল্যাটারাল বর্ডার, এই যে এই হার্নিয়াটাকেই বলে স্পিজেলিয়ান হার্নিয়া। তার মানে এটা পজিশন হচ্ছে ল্যাটারাল টু দা রেকটাস অ্যাবডোমিনাস। গেল। তারপর হচ্ছে যে লাম্বার হার্নিয়া। লাম্বার হার্নিয়াটা কি? আমাদের পিঠের দিকে একটা খুবই আজব, এই জিনিসটা আমরা জীবনে খুব, আমি জীবনে একটাও লাম্বার হার্নিয়া দেখি নাই, শুধু পড়ছি। সেটা হচ্ছে কি যে আমাদের পিঠের দিকে একটা উইক পয়েন্ট আছে। সেটা কি? এটা হচ্ছে যে আমাদের ওই যে ল্যাটিসিমাস ডরসি মাসল, আর এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসল। মানে এক্সটার্নাল অবলিক মাসল ওই দিক থেকে ধরেন নামতেছে আর কি। তো এ হচ্ছে এদিক থেকে উঠতেছে আর ও হচ্ছে ওই দিক দিয়ে নামতেছে, এই নামানামি আর উঠাউটির মাঝামাঝি একটা এই জায়গায় একটা উইক পয়েন্ট তৈরি হয়ে গেছে, এখানে কেউই নাই। তো এই কারণে পিছনের দিক থেকে এই যে দেখছেন এখানে আরো ভালো করে বোঝা যাচ্ছে, এই জায়গাতে একটা কিন্তু কেউই নাই এমন একটা জায়গা। তো এই জায়গাতে কিন্তু আমাদের লাম্বার হানি হতে পারে, যেরকম করে ফুলে যেতে পারে। এটা আসলে ভেরি আনকমন, এবং এখানে বলা হচ্ছে যে লাম্বার হানি আসলে শুধুমাত্র ওই যাদের কিডনি একবার অপারেশন করাইছিল এবং এই জায়গায় ইনসিশন থাকে, তাদেরই সাধারণত হয়, নর্মালি নাকি হয় না। গেল। এরপর আমাদের এই কুচকিতে কিংবা গ্রোইন এরিয়াতে আরো একটা হার্নিয়া হতে পারে, যেটাকে বলা হয় হচ্ছে যে অবটুরেটর হার্নিয়া। সেটা কি? আমাদের এই যে অবটুরেটর ফোরামেন থাকে না, এই অবটুরেটর ফোরামেন এখানে তো আসলে একটা খুব ফাঁকা অবটুরেটর ফোরামেন, এই জায়গা দিয়েও কিন্তু পেটের নাড়ি ভুড়ি আমাদের এই এই দিক দিয়ে বের হয়ে আসতে পারে। তো এইটা আসলে এমন একটা জায়গা এবং এমন একটা পজিশন, এটার সাথে ফিমোরাল হার্নিয়ার মানে ডিফারেন্সিয়েট করা ভেরি 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 টাফ ক্লিনিক্যালি। শুধু একটাই ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট ক্লিনিক্যাল ডিফারেন্স, সেটা হচ্ছে যে এই অবটুরেটর ক্যানাল দিয়ে অবটুরেটর নার্ভ যায়, অবটুরেটর নার্ভের সেন্সরি সাপ্লাই হচ্ছে যে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই। তো এই কারণে আমাদের এই অবটুরেটর হার্নিয়াতে একটা খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই দিয়ে একটা রোগীর পেইন হয়, পেইন হুইচ রেডিয়েটস টু দ্য মিডিয়াল থাই। এই একটা জিনিসই দিয়ে মোটামুটি আপনি একটু গেস করতে পারবেন যে ফিমোরাল হার্নিয়া কি, এই অবটুরেটর হার্নিয়া কি। এবং এটা অবশ্যই 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 আপনার ক্লিনিক্যাল সিনিয়রতে দেওয়া থাকবে। ঠিক আছে, জাস্ট যদি মিডিয়াল থাই দেওয়া থাকে, অবশ্যই ডায়াগনোসিস আমার অবটুরেটর হার্নিয়া, কোনোভাবে এটা ফিমোরাল হার্নিয়া ভুল করা যাবে না, বাকি কোশ্চেনে যাহাই বলুক না কেন। এরপরে দুইটা খুবই স্পেসিফিক হার্নিয়া আছে, একটা হচ্ছে রিক্টার্স হার্নিয়া আর একটা হচ্ছে লিটার্স হার্নিয়া। সেটা কি? সেটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমরা জানি কি যে গত যতগুলো হার্নিয়া পড়লাম, এই যে আমার অবটুরেটর হার্নিয়া, তারপর হচ্ছে ফিমোরাল হার্নিয়া, তারপরে ইঙ্গুইনাল হার্নিয়া, এখানে আসলে কি একটা ফুটা দিয়ে পেটের মধ্যেকার নাড়ি ভুড়ি বেরোয় আসতেছে, ঘটনা আসলে ঘুরে বেঁচে এই। তো এই যে নাড়ি ভুড়িগুলা বের হয়ে আসলো, এই যে কন্টেন্ট যদি স্মল ইন্টেস্টাইন বের হয়ে আসে, তাহলে এটার নাম আসলে ওই নর্মাল, এটা যা লাউ তাই কুতু। মাঝে মাঝে হয় কি যে স্মল ইন্টেস্টাইন, ধরেন এটা হচ্ছে ফুটা,
এই ফুটা দিয়ে আমার স্মল ইন্টেস্টাইন এই পুরাটাই দেখা যাচ্ছে এরকম করে বেরিয়ে আসছে, তাই না? এরকমই তো হওয়ার কথা হার্নিয়া। তো এই ক্ষেত্রে তখন আমরা ডায়াগনোসিস করতে পারি যে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াতে এই যে আমাদের স্মল গার্ড এই যে বেরোয় আসছে, তখন এই জায়গাতে এই যে আটকায় যায়, তখন এই যে অবস্ট্রাকশন হয়, তাই না? এই হচ্ছে যে সাধারণত ঘটনা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে কি, যে ধরেন এটা একটা ফুটা, স্মল ইন্টেস্টাইন ফুটা দিয়ে বেরোইছে এবং আটকায় গেছে, কিন্তু ব্যাপারটা খেয়াল করে দেখেন স্মল ইন্টেস্টাইনের একটা ওয়াল এই ফুটা দিয়ে বেরোইছে এবং আটকে গেছে, আর একটা ওয়াল পেটের মধ্যেই আছে। বুঝা গেছে? এটাও কিন্তু একটা অবস্ট্রাক্টেড হার্নিয়া। তার মানে যদি একটি অবস্ট্রাক্টেড ইঙ্গুইনাল কিংবা ফিমোরাল কিংবা অবটুরেটর হার্নিয়াতে গাটের যেই পোর্শনটা অবস্ট্রাক্টেড হইয়াছে সেটা যদি শুধুমাত্র ইন্টেস্টাইনের একটা ওয়াল হয়, তখন কিন্তু ক্লিনিক্যাল ফিচার একটি অ্যাবনর্মাল আসে। সেটা কি? সেটা হচ্ছে যে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াতে আমরা কি জানি যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার থাকবে, কিন্তু এখানে স্ট্র্যাঙ্গুলেটেড হওয়ার পরও ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার আসবে না। কেন আসবে না? কারণ এখানে পুরা গাঁট তো আটকায় যায় নাই, আটকায় গেছে এই গাঁটের একটা ওয়াল, গাঁটের আর একটা ওয়াল তো পেটের ভিতরেই আছে। তার মানে এই যে এই দিক দিয়ে তো খাবার দাবার ওই দিক দিয়ে চলে যেতে পারবে। এই যে একটা স্পেশাল সিনারিও, যে অবস্ট্রাক্টেড হার্নিয়া যেখানে গাঁট আটকাই গেছে, কিন্তু গাঁটের শুধুমাত্র একটা ওয়াল আটকাই গেছে বলে আমাদের গার্ড স্ট্র্যাঙ্গুলেটেড হওয়া সত্ত্বেও অবস্ট্রাকশন হয় নাই, এই ব্যাপারটাকেই বলে রিক্টার্স হার্নিয়া। সবাই কি বুঝছেন? মিনিমাম 3 জন যদি হ্যাঁ বুঝছি ভাইয়া বলেন, তারপরে আমি পরেরটাতে যাবো। আর মানুষজন কোথায়? আর কেউ হ্যাঁ বলে না, নাও বলে না, কি আর বলবো। আচ্ছা, তারপরে এবার আসি হচ্ছে যে লিটার সার্নিয়া। লিটার সার্নিয়াটা কি? সেটা হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ ধরে দেখতেছি যে বিভিন্ন ধরনের হার্নিয়াতে ফুটা দিয়ে গার্ড বেরোয় আসতেছে, তো ফুটা দিয়ে যদি স্মল গার্ড বেরোয় না আসে, একটা মানুষের সাপোজ অ্যাবনর্মাল মানুষ ছিল, সেই মানুষের স্মল ইন্টেস্টাইনে একটি মেকেলস ডায়াবেটিকুলাম ছিল, এবং ঘটনা চক্রে ওই লোকেরই হার্নিয়া ছিল, এবং হার্নিয়া দিয়ে মিকেলস ডায়াবেটিকুলাম বেরোয় চলে আসছে। এই যে একটা মানে বিশাল 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 আনকমন একটা সিনারিও, এটাকে বলে লিটাস হার্নিয়া, যেখানে হার্নিয়া কন্টেইনিং মিকেলস ডায়াবেটিকুলাম গেল। এরপরে আসতেছে হচ্ছে যে আমাদের ইনসিশনাল হার্নিয়া। ইনসিশনাল হার্নিয়াটা আসলে কিছুই না, সেটা হচ্ছে যে আমরা অপারেশন করছে, অপারেশন করার পর কোনো একটা কাহিনী কুহিনী হয়েছে, এই যে ইনসিশনাল লাইন এই দিকে টাস করে আমাদের সুচার মুচার ফেটে গেছে, আজ হোক কাল হোক কিংবা 5 বছর পরে হোক এই দিক দিয়ে গাঁট বেরিয়ে আসছে। তার মানে এই যে ফুটা দিয়ে গাঁটটা বেরিয়ে আসলো, এই যে ফুটা, এই ফুটাটা কোনো ন্যাচারাল ফুটা না, মানে এটা কোনো ইঙ্গুইনাল ক্যানেল না, কিংবা ফিমোরাল ক্যানেল না, কিংবা অপটোরেটর ক্যানেল না, আপনার সার্জন সৃষ্ট ক্যানেল, যেটাকে বলা ইনসিশন, ইনসিশনের মধ্যে দিয়ে হার্নিয়া হয়েছে, এটাকে বলে ইনসিশনাল হার্নিয়া। তো এটা প্রতিরোধ করার উপায় হচ্ছে, এখানে বলা আছে জেনকিন্স রুল নামে একটা ব্যাপার আছে, যে কোনো একটা যদি আপনি কাটা বন্ধ করতে চান, তাহলে সুতার দৈর্ঘ্য হবে আপনার ইনসিশনের 4 গুণ কম। সুতা দিয়ে যদি আপনি অল্প অল্প করে বাইট দিয়ে আপনি ইনসিশন ক্লোজ করেন, তাহলেই নাকি ইনসিশনাল হার্নিয়ার চান্স বেড়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এরপর আছে বকডালেক্স হার্নিয়া এবং মরগ্যাগনি হার্নিয়া। এটা আপনারা যদি ডায়াফ্রাম আমরা যখন পড়িয়েছি, একটু যদি রিকল করতে পারেন। এখন সুতার ব্যাপারটা ভাই আর একটু বোঝান। ও সুতার ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি যে এই যে পেট, পেট হচ্ছে যে কাটছেন, এই যে এরকম একটা মিড লাইন ইনসিশন দিচ্ছেন, তো মিড লাইন ইনসিশন এখন আপনি ক্লোজ করবেন, কিংবা এটা শুধু মিড লাইন ইনসিশন তা না, কিছুই না, আপনারা ধরেন এইটুকু জায়গায় আপনি কোলোসিস্টেক্টমি করতেছেন, সাব কোস্টাল একটা ইনসিশন দিচ্ছেন। এখন এই যে কোনো পেটের ইনসিশন ক্লোজ করতে কতটুকু কিংবা কত লম্বা সুতা নিবেন, এটাকে বলা হয় জেনকিন্স রুল। জেনকিন্স রুল বলতেছে যে যে কোনো একটা ইনসিশন ক্লোজ করতে হলে ইনসিশনের যে দৈর্ঘ্য তার চাইতে
4 গুণ লম্বা সুতা লাগায়ে ইউজ করে এই ইনসিশনটাকে ক্লোজ করতে হবে। আপনি যদি এর চাইতে কম সুতা নেন তাহলে কি করবেন, যে লম্বা লম্বা বাইট নেবেন, মনে করেন এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেল। এই লম্বা লম্বা বাইট নিলেই তখন এখানে উইক হয়ে যাবে জায়গাটা, তো তখন ইনসিশনাল হার্নিয়ার চান্স বেড়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তারপর হচ্ছে যে বগডালেক্স হার্নিয়া এবং মরগ্যাগনিস হার্নিয়া, এটা আপনারা যদি ডায়াফ্রাম রিলেটেড আমরা যে অ্যানাটমি পড়িয়েছিলাম ওটা একটু মনে থাকে তাহলে মনে থাকবে যে ডায়াফ্রামের কনজেনিটালি যদি কোনো জায়গায় ডায়াফ্রাম ফুটা থাকে তখন পেটের নাড়িভুড়ি বুকের মধ্যে চলে যেতে পারে। তো এটাকেই বলে ডায়াফ্রামেটিক হার্নিয়া। দুই ধরনের ডায়াফ্রামেটিক হার্নিয়া হয়, একটা হচ্ছে বগডালেক। বগডালেক হার্নিয়া আমি মনে রাখতাম বি ফর বগডালেক, বি ফর বড়। তো বগডালেক হার্নিয়া আসলে বড় হার্নিয়া এবং এটা থাকে পিছনের দিকে, এবং এখানে বড় হার্নিয়া বলেই পেট থেকে এতই নাড়িভুড়ি বুকের মধ্যে ঢুকে যায় যেখানে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া থাকে যে লাং হাইপোপ্লাইসিয়া হয়, মানে পেটের সব নাড়িভুড়ি বুকের মধ্যে চলে গেছে এবং এত নাড়িভুড়ি চলে গেছে, এটা যে একটা বড় হার্নিয়া, বগডালেক হার্নিয়া, যে সব নাড়িভুড়ি যে লাংসের মধ্যে চাপ দিয়ে লাংস একদম ছোট বানাই দিয়েছে। তো এটা হচ্ছে যে বগডালেক হার্নিয়ার বৈশিষ্ট্য। তো এটাতে অবশ্যই আমাদের চিকিৎসা হচ্ছে যে মেশ দিয়ে ক্লোজ করতে হবে। আর আরেক ধরনের হার্নিয়া আছে যেটা মরগ্যাগনি হার্নিয়া, এটা হচ্ছে ছোট হার্নিয়া, এটা যেহেতু বড় হয় তার মানে এটা অবশ্যই ছোট। এই জন্য এটা যেহেতু ছোট হার্নিয়া লাংসে অত চাপাচাপি হয় না, এখানে লাংসের যে হাইপোপ্লাসিয়া এটা লেস কমন, এবং এটাই আর কি, এবং এটা লেস সিমটোমেটিক। এখানেও আসলে রিপেয়ার করতেই হবে। তো এখানে যেটা যেহেতু ছোট হার্নিয়া, এটাতে আসলে মেশ টেস্ট না বসালেও হবে, ডিরেক্টলি আপনি একটু সুতা মোতা দিয়ে বাইট টাইট দিয়ে বন্ধ করে দিলেই হবে। এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট অ্যানাটমিক্যাল রিপেয়ার। এরপরে নাড়ি ভুঁড়ি, সরি, আমাদের পেটের নাভির চারপাশ দিয়ে কিছু হার্নিয়া হয়, একটাকে বলে আম্বিলিকাল হার্নিয়া যেটা সরাসরি নাভি দিয়েই হয়, আর আরেকটাকে বলা হয় প্যারা আম্বিলিকাল হার্নিয়া যেটা নাভি দিয়ে হয় না, নাভির চারপাশ দিয়ে হয়। তো বাচ্চাদের আসলে নাভিটা থাকে খুব নরম, তাদের কেবল নাভি ক্লোজ হয়েছে, ওই এলাকাতে ফাইব্রাস টিস্যু টিস্যু অতও থাকে না, এই কারণে আম্বিলিকাল হার্নিয়া আসলে বাচ্চাদের রোগ, বড়দের হয় না। আর বড়দের যেহেতু নাভি টাভি শক্ত হয়ে গেছে তাদের আবার এই কারণে প্যারাম্বিলিকাল হয়। এভাবে মনে রাখতে হবে যে আম্বিলিকালটা বাচ্চাদের হয় আর প্যারাম্বিলিকালটা অ্যাডাল্টদের। আর বাচ্চাদের ক্ষেত্রে যে বললাম বড় হইলে আসলে আম্বিলিকাল হার্নি হওয়ার চান্সটা কমে যায়, এই কারণে কোনো একটা বাচ্চার জন্মের পর যদি আম্বিলিকাল হার্নিয়া থাকেও সাথে সাথে অপারেশন করার কোনো দরকার নাই, আপনি ওয়েট করতে পারেন যে আস্তে আস্তে ওরা নাভি টাভি একটু শক্ত হইলে অটোমেটিক্যালি হার্নিয়াটা ঠিক হয়ে যেতেও পারে। এই কারণে আম্বিলিকাল হার্নিয়া আমরা 2 বছর পর্যন্ত ওয়েট করি, মানে সাধারণত 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। যদি না হয় আমরা বাচ্চার যখন 3 নম্বর বার্থডে, মানে বয়স যদি 3 বছর 1 দিন এর পরে যে আমরা সার্জারিটা করি, কারণ তার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে আম্বিলিকাল হার্নিয়া স্পন্টেনাসলি ঠিক হয়ে যেতে পারে। অন্যদিকে প্যারাম্বিলিকাল হার্নিয়া আবার একদমই আলাদা, বড় মানুষের একদম পেট টেট ছেদ করে বেরোচ্ছে, ওর আর কি ঠিক হবে, ও তো বড়ই হয়ে গেছে। এই জন্য আমাদের প্যারাম্বিলিকাল হার্নিয়া কখনো ওয়েট অ্যান্ড সি এটা করা যাবে না, প্যারাম্বিলিকাল হার্নিয়া অবশ্যই অপারেশন করে ঠিক করতে হবে। সেটা আবার কি করে করা হয়, যদি এই যে আমরা দিয়ে রাখছি মে ও ডাবল ব্রেস্টেড রিপেয়ার, অন্যান্য সকল হার্নিয়াতে আমাদের মেশ টেস্ট বসাইলেও এটাতে আসলে মেশ বসানো লাগে না। এটা করে কি, এই যে ধরেন এখানে হার্নিয়া আছে, ওরা এই যে রেকটাস লেয়ার আছে না, এটা এরকম ভাবে কাটবে, এটাতে কাটবে, এরপর রেকটা লেয়ারটা উপরে এনে বসায় দেয়। মানে আমাদের কাপড় যখন আমরা পরি ইন করে পরি না, যে এটা হচ্ছে সাপোজ প্যান্ট, এই প্যান্টের নিচ দিয়ে আমরা শার্ট ঢুকাই দিই, তো এটাকে বলে ডাবল ব্রেস্টিং মেথড। তো এইভাবেই বলা হয়, ডাবল প্যান্টিংও বলা হয় কিন্তু। তো ঠিক সেম ভাবে এইখানে যে একটা আমাদের লেয়ার আছে রেকটাস, এর নিচ দিয়ে ঢুকাই দিয়ে সুন্দর করে পরে দেয়। বোঝা গেছে? মানে আমরা ইন করার সময় প্যান্টের মধ্যে যেমন শার্ট ঢুকাই দিই, তাই না, তার মানে একটা জায়গায় ওভারল্যাপিং হয়ে গেল, ঠিক সেম ভাবে এই ডাবল ব্রেস্টিং মানে হচ্ছে যে এটার মধ্যে এটা ঢুকাই দিয়ে। যারা হচ্ছে যে বিয়ের জন্য কিংবা অন্য কোনো কারণে স্যুট টুট বানাইছেন তাহলে তারা এই যে ডাবল ব্রেস্টিং এটার সাথে কিন্তু পরিচিত। স্যুটের অর্ডার দেওয়ার সময় কিন্তু ওরা করে, অনেক জায়গায় স্যুট আছে না যে দুইটা স্যুটের মুখে সেরকম বাটন দিয়ে আটকে গেছে, এটা নর্মাল স্যুট,
আর কিছু কিছু স্যুট আপনি বানাইতে গেলে দেখবেন যে একটা স্যুটের যেটা লেয়ার, এটার ভিতর দিয়ে এটার এন্ডটা চলে যায় ভিতরে যে বাটন দেওয়া হয়, এটাকে বলে ডাবল ব্রেস্টিং স্যুট। ঠিক সেম, মানে এই যে প্যান্ট যেভাবে আমরা ইন করে পরি, ওভারল্যাপিং হওয়াটা এটাকেই বলে নিও ডাবল ব্রেস্টিং রিপেয়ার মেথড। গেল। এরপরে আসে আমাদের খুচরা কিছু খুঁটিনাটি রোগ আমরা পড়বো আমাদের এই স্কিন শুরু করার আগে। একটা নম্বর হচ্ছে ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশনটা কি? সেটা হচ্ছে এই যে দেখেন যে আমাদের নাড়ি ভুঁড়ি, ওই হার্নিয়া যেমন একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোয় যাচ্ছে, এরকম কিছু না। ওই নাড়ি ভুঁড়িরই এক অংশ আরেকটা অংশের মধ্যে ঢুকে যায়। এই যে দেখছেন যে নাড়ি ভুঁড়ি নর্মালি ছিল এরকম, এটা হইতে হইতে কি হয়েছে যে নাড়ির একটা অংশ নাড়িরই আর একটা অংশের মধ্যে ঢুকে গেছে। বুঝা গেছে? এই যে এই অংশটা এই অংশের মধ্যে ঢুকে গেছে। এই যে ঠিক সেরকম এই যে এই ছবিতে দেখেন যে একটা অংশ আর একটা অংশের মধ্যে ঢুকে গেছে। তো এই যে এই জিনিসটাকে বলা ইন্টারসাসেপশন, যে নাড়ি ভুঁড়ির একটা অংশ আর একটা অংশের মধ্যে ঢুকে যাওয়া। এটা বাচ্চাদেরই বেশি হয়। এটা মোস্ট কমন হচ্ছে সাধারণত টার্মিনাল আইলিয়াম এবং আইলিওসিকাল জাংশন এই জায়গাতে। তো এই যে ঢুকে গেল, অন্য গাটের সবকিছু আমরা ডায়াগনোসিস করি আমরা এক্সরে টেক্সরে দিয়ে হলো, এই একটা রোগ যেটা আমরা ডায়াগনোসিস করি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। সেটা আল্ট্রাসোনোগ্রামে কি দেখা যায়? এই যে এইটা এটার মধ্যে ঢুকে গেছে না, তো এই জিনিসটা যে ক্রস সেকশন করলে কেমন দেখা যাবে, এই যে দেখছেন, দেখে মনে হচ্ছে না যে আল্ট্রাসোনোগ্রামে দেখছেন এটা একটা গাটের ওয়াল, এর মধ্যে এই যে আর একটা গাটের ওয়াল ঢুকে গেছে। এই যে এই সাইনটা এটাকে বলে টেলিস্কোপিক সাইন। টেলিস্কোপ যারা ইউজ করছেন তারা বুঝবেন যে টেলিস্কোপ কিন্তু এরকম হয়, এই যে একটা নল সাথে আর একটা নল থাকে। কেউ যদি সহজে টেলিস্কোপ দেখে থাকেন, টেলিস্কোপ কিন্তু এরকম হয়। তো এই জন্য এটাকে বলে টেলিস্কোপিং অফ দ্য বাবেল। তো এই ইন্টারসাসেপশন ব্যাপারটা এই হয় হচ্ছে টার্মিনাল আইলিয়াম কি মাইলোসিক্যাল জাংশনে। ডায়াগনোসিস আমরা করি হচ্ছে যে এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে, সেখানে এরকম বুল সাই কিংবা টেলিস্কোপিক সাইন পাওয়া যায়। আর ঠিক করে হচ্ছে যে এইখানে একটা ভেজাল আছে, যে রোগী যদি স্টেবল থাকে এবং তার যে এতক্ষণ ধরে গাঁট টাটে যে একটা একটা মধ্যে পেঁচা আছে, গাঁট ইস্কেমিয়া হয়ে গেছে, এই এত কিছু যদি না হয়ে থাকে, রোগী দেখা যাচ্ছে 15 মিনিটের মধ্যে চলে আসছে আপনার কাছে, রোগী যদি স্টেবল থাকে, তখন আমরা যদি তার এন্ডোস্কোপ এর মধ্যে ঢুকায়, এন্ডোস্কোপ দিয়ে অনেক বাতাস ঢুকায়, তাহলে কিন্তু এই জায়গাটা ডিস্টেন্ড হয়ে যাবে। তখন কি হবে যে আমাদের এই যে এই জায়গাতে মানে প্যাঁচা ট্যাঁচা ছিল, এই প্যাচ টাচ খুলে যাবে, যাবে না? ধরেন আমরা এই যে গ্লাভস টাভস মাঝে মাঝে আমাদের পড়তে যেয়ে কিন্তু কষ্ট হয়, তখন আমরা কি করি গ্লাভসের মধ্যে বাতাস দিই, তখন কিন্তু গ্লাভস আমাদের একদম ইনলাস টিনলাস হয়ে সোজা হয়ে যায়, তাই না? যদি এটা মনে করে থাকেন যে গ্লাভস পড়তে যে কষ্ট হলে আপনার জীবনে কি করছেন, ঠিক সেম। তাহলে আমাদের নাড়ি ভুঁড়ি যদি এরকম ইন্টারসাসেশনে পেঁচায় যায়, তাহলে আমরা এর মধ্যে বাতাস ঢুকাইলে এই জায়গাটা ডাইলেট হয়ে এই প্যাঁচ টুস ছুটে যাবে। এটাকে বলা হয় নিউমেটিক রিডাকশন। এটা হলে সুবিধা হচ্ছে পেট টেট কাটা লাগলো না, কিন্তু এটা হওয়ার আগে খুব খেয়াল, খুব ভালোভাবে অ্যাসেস করে নিতে হবে যে রোগীর কি অবস্থা। অলরেডি যদি রোগীর এই গাঁটটা ইসকেমিয়া হয়ে এই জায়গাটা মোটামুটি আরেকটু হলেই গলে গলে পড়বে এরকম হয়, আর আপনি যদি এদিক দিয়ে বাতাস মারেন, তাহলে কিন্তু নগদে একদম এটা বাস টাস্ট হয়ে একদম পেরিটোনাইটিস হয়ে যাবে। এই কারণে যাদের সাসপেক্টেড যে ইমপেন্ডিং পারফোরেশন, কিংবা আমরা বুঝতেছি যে গাট অলরেডি ইসকেমিয়া হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এইসব নিউমেটিক রিডাকশন করা যাবে না, তাদের ক্ষেত্রে ল্যাপারোটমি করে এইসব রিডাকশন করতে হবে। বোঝা গেল? রোগী ভালো থাকলে এইসব বাতাস টাতাস দিয়ে এইসব আকাম কুকাম করা যাবে। আর রোগী যদি খারাপ থাকে, পেটে হাত দিয়ে যদি মনে হয় যে আল্লাহ বাতাস মারলে টাস করে ফেটে যাবে, তাহলে এইসব আকাম টাকাম করা যাবে না। ঠিক আছে? তখন পেট কেটেই ঠিক করতে হবে। এরপর হচ্ছে যে মেকেলস ডাইভার্টিকুলাম। মেকেলস ডাইভার্টিকুলামটা আমরা জানি যে আমাদের এই যে এই যে আইলিয়ামটা এক সময় আমাদের, ধরেন এটা হচ্ছে পেট, পেটের সাইড থেকে দেখতেছেন, তো আমাদের ছোটকালে মায়ের পেটে আমরা যখন থাকি, তখন এই যে আমাদের পেটের ভিতরের গাঁট, এই গাঁটের সাথে আমাদের নাভির একটা কমিউনিকেশন থাকে। তো এই যে কমিউনিকেশন, এটাকে বলা হয় ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। তো জন্মের পর
মা কিংবা আমরা জন্মের আগেই মায়ের পেটে আমরা যখন আস্তে আস্তে ম্যাচিউর হই, তখন কিন্তু এই নাড়ি ভুড়ি এগুলো সব ঠিকঠাক হয়ে একদম গাট টাট ফ্রি হয়ে যাওয়ার কথা। যদি এগুলা না হয়, এই ভিটালি ইন্টেস্টিনাল ডাক্টটা পারসিস্টেন্ট থাকে, তখনই বাদে ঝামেলা। তখন জন্মের পরেও আমাদের এই যে ফ্রি হয়ে যায়, কিন্তু আমাদের এই যে আইলিয়াম এইখানে আমরা হঠাৎ করে একদিন অপারেশন করতে চাই, দেখবো এরকম করে এরকম গুটলুর মতো একটা আঙ্গুলের মতো বেরিয়ে গেছে। এটাকেই বলা হয় মেকেলস ডাইভার্টিকুলাম। তো এই যে আগের কথা একটু বলছি যে নর্মালি না, মানে একটা মেকেলস ডাইভার্টিকুলাম নিয়ে মানুষ বছরের পর বছর বেঁচে থাকতে পারে, যদি না এর মধ্যে এই যে ডাইভার্টিকুলামের মিউকোসাটা গ্যাস্ট্রিক টাইপের মিউকোসা হয়। যদি এর মধ্যে আমাদের স্মল ইন্টেস্টাইনের যে মিউকোসা এটাই থাকে, তাহলে কিচ্ছু হয় না, একটা মানুষ মিউকাস ডায়াবেটিকুলামে বছর পর বছর বেঁচে থাকতে পারে। যদি কোনো একটা কারণে এই যে স্মল ইন্টেস্টাইনের মিউকোসাটা ধরেন ওই স্মল ইন্টেস্টাইনের মতোই, যে শুধুমাত্র ওই যে অ্যাবজর্ব টাবজর্ব এগুলো করে, আর মিউকাস ডায়াবেটিকুলামের মিউকোসাটা হচ্ছে সেই গ্যাস্ট্রিক মিউকোসা, যেখান থেকে অ্যাসিড বেরোয়, তখন কি হবে? এই অ্যাসিড তো এখানে থাকার কথা না, এই এই স্মল ইন্টেস্টাইনে কি অ্যাসিড ট্যাসিড থাকার কথা? এ তো সব নিউট্রাল হয়ে যাওয়ার কথা বাইল টেল দিয়ে। এই অ্যাসিড এসে গলায় গলায় ইনফ্লামেশন করে টোরে একদম পেটে ব্যথা ট্যাথা করে পারফোরেশন করে ফেলতে পারে। এই হচ্ছে মিউকাস ডায়াবেটিকুলামের সমস্যা। তো এটা আসলে কি করতে হবে? আমরা যদি সিমটোমেটিক হই, আমরা একটা কাজ করতে পারি, যে মিউকাস ডায়াবেটিকুলামটা এটা এইরকম করে একটু ওয়েজ শেপে কাটতে পারি। ধরেন এরকম একটা ডায়াবেটিকুলাম হয়েছে, তো এইরকম করে একটা কাটলেন, তারপরে এবার আবার সেলাই করে দিলেন, এটাকে বলে ওয়েজ ডিসেকশন। এই ওয়েজ ডিসেকশনের সুবিধা হচ্ছে যে আপনার এই শুধু গাটের একটা ওয়ালই কাটা হইলো, এই ওয়ালটা পুরো ইন্ট্যাক্ট থাকলো। আর যদি মনে করেন যে না এতই ভাজা করবেন, এখানেটা কাটবেন, এখানেটা কাটবেন, কেটে আবার পুরাটা আবার অ্যানাস্টোমোসিস করবেন। এই জন্য এই জন্য দুইটা অপশন, একটা হচ্ছে ওয়েজ রিসেকশন আর একটা হচ্ছে রিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস। এরপরে আছে ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশন কি কি কারণে হয় এটা আসলে বোঝার কিছু না, এই জন্য যে জিনিস বোঝার কিছু নেই এটা আমরা মানে এইভাবে আসলে পড়ায় আমি টাইম ওয়েস্ট করবো না, বাট এটা ইম্পর্টেন্ট, আপনাদের নিজেদের পড়ে নিতে হবে। এরপরে আসলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস। তো আইবিএসটা হচ্ছে কি, যে একটা রোগী আসে দীর্ঘদিন ধরে খাইলে পেটে ব্যথা হয়, তার হচ্ছে যে খাওয়ার পর পরই টয়লেট হয়, এরকম। তো অনেকগুলা রোগ আছে, যে আইবিএস, আইবিডি, তারপর হচ্ছে যে ক্যান্সার ট্যান্সার সবগুলারই কিন্তু এরকম, যে দীর্ঘদিন ধরে পেটে ব্যথা সারতেছে না, এরকম। তো এটার মধ্যে সবার থেকে আইবিএস কে আলাদা করতে হবে এইভাবে, আইবিএস এর কোনো স্ট্রাকচারাল সমস্যা আপনি হাজার খুঁজেও পাওয়া যাবে না। একদম নর্মাল মানুষের পেট কিংবা গাট যেরকম, আপনি একদম বায়োপসি টায়োপসি করে দেখবেন যে আইবিএস এ ভোগা একটা মানুষের গাটও একদম সেরকম। এই কারণে আইবিএস কে বলা হয় যে এটা একটা কোনো স্ট্রাকচারাল রোগ না, এটা একটা ফাংশনাল রোগ। সব ঠিক আছে, মেশিন টেশিন সব ঠিক, জাস্ট মেশিনটা যেভাবে কাজ করার কথা এভাবে কাজ করতেছে না। তো এই কারণে আমাদের আইবিএস একটা খুব যথেষ্ট রেয়ার ডিজিজ। এই কারণে আইবিএস এর জাস্ট আমরা ডায়াগনোসিস ক্লিনিক্যালি, বাট ক্লিনিক্যালি ডায়াগনোসিস হলেও আমাদের অনেক টেস্ট মেস্ট করায়, যে কি কি টেস্ট আমরা করায় লেখা আছে, করায় অন্যান্য সব রোগ আমাদের এক্সক্লুড করতে হবে। এই জন্য যে বলা আছে আইবিএস ইজ এ লার্জ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। আপনি মনে করতেছেন আপনি রোগীর আইবিএস হয়েছে, তারপরও কি কি কারণে সিমিলার রোগ হতে পারে সব আপনি এক্সক্লুড করবেন। সেই কোলোনোস্কোপি করবেন, ক্যান্সার ট্যান্সার আছে কিনা, হাইপারথাইরয়েডিজমের কারণে অনেক রোগীর বেশি বেশি ডায়রিয়া হয়, এক্সক্লুড করতে হবে। তারপর হচ্ছে যে ডায়াবেটিসের জন্য এরকম হয়, এক্সক্লুড করে, সব এক্সক্লুড করে কোনো সমস্যা নাই, সব বোঝার পরে যদি দেখেন যে না এই রোগের স্ট্রাকচারালি কোনো সমস্যা নেই, কিন্তু তিনটা লক্ষণ আছে। সেই তিনটা লক্ষণ কি? একটা লোকের 3 মাস ধরে মিনিমাম প্রতি মাসে 3 দিনের বেশি পেটে ব্যথা, পেটে ব্যথার সাথে দুইটা আরো সিমটম আছে। এক হচ্ছে যে এই পেটে ব্যথা থাকে, খাইলে পেটে ব্যথা বাড়ে, এবং পায়খানা করলে পেটে ব্যথা সেরে যায়। এর সাথে হঠাৎ করে এই যে পায়খানার পরিমাণটা, আগে দেখা যাচ্ছে দিনে 1-2 বার পায়খানা করতো, এখন দিনে 7-8 বার পায়খানা করে। এই যে ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ আসছে, কিংবা স্টুলের ফর্মে চেঞ্জ আসছে, যে আগে মানে নর্মাল পায়খানা হইতো, এখন কয়েকদিন
ডায়রিয়া হয়, কয়েকদিন কনস্টিপেশন হয়, তার মানে পায়খানার যে ফর্মটাতে চেঞ্জ আসছে। তার মানে যে পেটে ব্যথা এর সাথে এই 3টা ক্রাইটেরিয়া যে কোনো 2টা যদি 3 মাস ধরে থাকে, তাহলে আপনি ক্লিনিক্যালি ইরিটেবল বাউল সিনড্রোম ডায়াগনোসিস করতে পারেন। এই যে ক্রাইটেরিয়া, এটাকে বলে রোম 3 ক্রাইটেরিয়া। তো রোম 3 ক্রাইটেরিয়াতে আপনি একটা লোক আসলো পেটে ব্যথা নিয়ে, আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করবেন, করে বিপুল পরিমাণ টেস্ট করতে দিবেন। সবগুলো টেস্টে নেগেটিভ আসার পরে তারপরেই আপনি কনফার্ম করতে পারেন যে লোকটার আইবিএস হয়েছে। তারপরে আপনি আইবিএস এর ট্রিটমেন্ট দিবেন। তাহলে এখানে বোঝা গেছে যে আইবিএস রোগীর সব টেস্টে যে নর্মাল আসে, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার। তো ওই যে কিছু আগে আমরা একটা কোশ্চেন দেখলাম না, বিরাট কনফিউজিং, এখানে কিন্তু ছিল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আইবিএস এ ভোগা কোনো রোগীর কোনো টেস্টে কিচ্ছু আসবে না। যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আসে, তাইলেই বুঝতে হবে ঘটনা কোনো একটা কাহিনী আছে, আইবিএস না। এটাই বলতেছে যে রেড ফ্ল্যাগ কিছু সাইন আছে, যেটাতে আসলে আমাদের খুবই টেনশন করতে হবে যে না, এটা আইবিএস না, এটা ক্যান্সার ম্যাসের হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে ওয়েট লস যদি থাকে, আনএক্সপ্লেন ওয়েট লস, যদি ব্লিডিং থাকে কিংবা অ্যানিমিয়া থাকে, যদি রোগীর বয়স 60 বছরের বেশি হয়, আইবিএস সাধারণত ইয়াং মানুষের রোগ, কিংবা পেশেন্টের যদি কোনো ক্যান্সারের কিংবা তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে আইবিএস চিন্তা না করে অন্য কিছু করতে হবে। তো আইবিএস এর ট্রিটমেন্ট কি? আইবিএস এর ট্রিটমেন্ট হচ্ছে, এটা আসলে অ্যাংজাইটির সাথে একটা রিলেশন আছে আইবিএস এর। এই কারণে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট কিংবা অ্যানজিওলাইটিক ড্রাগ দিতে পারি। এর সাথে আমরা আইবিএস 2 ধরনের হয়। কারোর ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস হয়, তাদের আমরা ডায়রিয়া কমানোর জন্য লোপিরামাইড দিতে পারি। আবার কারোর কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস হয়, তাদের আমরা কনস্টিপেশন কমানোর জন্য ল্যাক্সিটিভ দিব। মানে এক একজনের এক এক ধরনের ট্রিটমেন্ট, সবাইকে একই না। কারোর কোষ্ঠকাঠিন্য বেশি হয়, এটাই ঝামেলা, তাদের ট্রিটমেন্ট ল্যাক্সিটিভ। কারোর ডায়রিয়াটা মেন ঝামেলা, তাদের ট্রিটমেন্ট লোপিরামাইড। এর সাথে সবার ট্রিটমেন্ট হচ্ছে যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এর সাথে কিছু কিছু খাবার বাদ দিতে হবে, যেমন হচ্ছে দুধ খেলে অনেকের বেশি হয়, ক্যাফেইন খেলে অনেকের বেশি হয়, তারপরে হচ্ছে যে কার্বোনেটেড ড্রিঙ্কস, কোক, ফান্টা, সেভেন আপ খেলে অনেকের বেশি হয়। আর এর সাথে শাক খাইলে কিন্তু বেশি হয়, ফাইবার খেলে বেশি আইবিএস গেল। এরপরে মেসেন্টারিক ভাস্কুলার ডিজিজ বলে একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে কি, যে আমরা ওই যে হার্টের ক্ষেত্রে যেমন পড়ছিলাম করোনারি আর্টারিয়াল ডিজিজ, ঠিক সেরকম আমাদের গাটের সব ঠিক আছে, কিন্তু গাটের এই যে লুমেন টুমেন সব ঠিক আছে, এন্ডোস্কোপি করে সব ঠিক পাওয়া যাচ্ছে, কিন্তু রোগীর পেটের ব্যথা হতে পারে যদি গাটের এই ভেসেল গুলাতে কোনো সমস্যা থাকে। হার্টে যেমন ভেসেলের সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে, ঠিক সেরকম আমাদের এই পেটের মধ্যেও এই ভেসেলগুলোতে যদি কোনো স্টেনোসিস থাকে, যদি কোনো অবস্ট্রাকশন থাকে, যদি কোনো এম্বোলিজম থাকে, তাহলেও কিন্তু পেটে ব্যথা হইতে পারে। সেসব রোগীর বারবার এন্ডোস্কোপি করেও পেটে ব্যথা সারবে না এবং পেটে ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। তো তাহলে এই রোগগুলা কি কি? এক হচ্ছে যে কারো এম্বোলিজমের কারণে হতে পারে। হঠাৎ করে এম্বোলিজম তো হঠাৎ করেই হয়, শরীরের অন্য একটা জায়গা থেকে থ্রম্বোসিস তৈরি হয়, ওই থ্রম্বোসিসটা হঠাৎ করে ঘুরতে এখানে এসে আটকায় গেছে, এটাকে তো এম্বোলিজম বলে। আটকায় যাওয়াটাকে এম্বোলিজম বলে, আর ব্লাড ক্লট ফর্ম হয়ে যাওয়াটাকে থ্রম্বোসিস বলে। তো হঠাৎ করে এসে আটকায় গেল, হঠাৎ করে এসে ব্লাড সার্কুলেশন কমে গেল, এই যে গাটের একটা অংশ ইস্কেমিয়া হয়ে গেল, এই ব্যাপারটাকেই বলে অ্যাকিউট মেসেন্টারিক এম্বোলিজম। তো এইটার ক্লিনিক্যাল সাইন হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে, হঠাৎ করে পেটে ব্যথা, তারপরে ঝড়ো গতিতে ডায়রিয়া, এইটা হচ্ছে যে একমাত্র ক্লিনিক্যাল সাইন অফ অ্যাকিউট গাট ইস্কেমিয়া কিংবা অ্যাকিউট মেসেন্টারিক এম্বোলিজম। তো এটা ডায়াগনোসিস আমরা ওই যে সিটি স্ক্যান দিয়ে করি, বাট আলাদাভাবে সিটি স্ক্যানের যে সিটি অ্যানজিওগ্রাম দিয়ে ডায়াগনোসিস করতে হয়। বাট আরেকটা আছে, সেটা হচ্ছে যে এই যে ল্যাকটেট কিভাবে তৈরি হয় পড়াইছিলাম আমরা, অ্যানারোবিক যে কোনো ধরনের রেসপিরেশন হলে ল্যাকটেট তৈরি হয়। তাহলে গাট যদি ইস্কেমিয়া হয়, এখানে অক্সিজেন পৌঁছাচ্ছে না, গাটের এখানে হচ্ছে যে অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে, এই কারণে রক্তের ল্যাকটেট বেড়ে যায়। তো এই হঠাৎ করে এম্বোলিজম হয়ে ইস্কেমিয়া না হয়ে আবার আমাদের হার্টে যেরকম হয় যে এটা স্টেনোসিস হয়, নর্মাল সময়ে বুকে ব্যথা হয় না, শুধু দৌড়াদৌড়ি করলেই বুকে ব্যথা হয়, ঠিক সেম ঘটনা কিন্তু পেটেও হইতে পারে। যে নর্মাল সময় পেটে ব্যথা হয় না, যখন একটা মানুষ হেভি খাওয়া দাওয়া করে তখন পেটে ব্যথা হয়। কেন পেটে ব্যথা হয়? তার এই যে ভেসেল, এখানে স্টেনোসিস হয়েছে, স্টেনোসিসটা হচ্ছে 70%, বাকি 30% যে যতটুকু রক্ত যায় ওটা দিয়ে সে নর্মাল টাইমে পেটের
সার্কুলেশন করতে পারে, যখন একবারে অনেক খায় এই সে ব্লাড সাপ্লাই দিতে পারে না, তখন অল্প অল্প করে একটু ট্রানজিয়েন্ট একটু ইসকেমিয়া হয়, তখন পেটে ব্যথা হয়। তো এটারও ডায়াগনোসিস আসলে এই রোগীগুলো আসলে খুব সাফার করে, বারবার বারবার এই এন্ডোস্কোপি করে কিছু ধরা পড়ে না। এটা কারণ এটা ডায়াগনোসিস করা খুব টাফ। এটা ডায়াগনোসিস সিটি অ্যাঞ্জিওগ্রাম করেই করতে হয়। আর এটা ট্রিটমেন্ট কিন্তু ওই সেই হার্টের মতোই। হার্টে যেমন আমরা স্টেন্টিং করি, এটারও ট্রিটমেন্ট কিন্তু এই মেসেন্টারি ভেসেল স্টেন্টিং করলে এই রোগ সেরে যায়। আচ্ছা, তো তারপরে আরেকটা হচ্ছে যে মেসেন্টারিক ভেইন থ্রম্বোসিস। এগুলা এতক্ষণ এই দুইটা অ্যাকিউট মেসেন্টারিক এম্বুলাস এবং মেসেন্টারিক অ্যাকিউট অ্যান্ড ক্রনিক মেসেন্টারিক ইসকেমিয়া, এই দুইটা কিন্তু আর্টারি রোগ। তো ভেনেও কিন্তু আমরা যে ডিপ ভেন থ্রম্বোসিস যেরকম হয়, ঠিক সেরকম আমাদের গাটেরও ভেনাস থ্রম্বোসিস হতে পারে। তো এইটা আবার সাধারণত একটা আমাদের, কোশ্চেন, বলেন বাপু। ভাই একটু আগে যে আমরা পড়ে আসলাম যে মেসেন্টারিক ইসকেমিয়া, এটাতেও তো সেম সিম্পটম ছিল না, এক মেসেন্টারিক এম্বোলিজমের মতো। হ্যাঁ, তো একই মানে রোগ, একই রোগ। ঠিক আছে, অ্যাকিউট মেসেন্টারিক ইসকেমিয়া আর এই যে অ্যাকিউট মেসেন্টারিক এম্বোলাস একই জিনিস। ঠিক আছে, ওই যে মেসেন্টারিক এম্বোলিজমের কারণেই তো ইসকেমিয়া হয়, মানে ঘটনা একই, দুই জায়গায় আসলে দুই নামে রোগটা ডিসক্রাইব করা আছে। ঠিক আছে, খুবই সুন্দর জায়গায় ধরছেন, ধন্যবাদ। আচ্ছা, তো তারপর হচ্ছে যে মেসেন্টারিক ভেনাস থ্রম্বোসিস, যেটা এটা হচ্ছে যে ভেনের রোগ। তো এইখানে দেখবেন যে একটা কিওয়ার্ড সবসময় সবসময় থাকে, সেটা হচ্ছে যে সিভিয়ার ইন্ট্রা অ্যাবডোমিনাল সেপসিস সবসময় থাকে। তো আমরা কি জানি যে তো যখন পেটের মধ্যে দেখা যাচ্ছে অনেকদিন ধরে একটা পেরিটোনাইটিস হয়ে গেছে, তখন এরকম ভেসেলের ইনজুরি হয়, ভেনাস হাইপার কোয়াগুলেবিলিটি ডেভেলপ করে, তখনই এই মেসেন্টারিক ভেনে থ্রম্বোসিস হতে পারে। তখন আর কি ভেনাস থ্রম্বোসিস হইলে ওই যে ভেনাস কনজেশন হয়, ভেনাস কনজেশনে গাঁটটা ইসকেমিয়া হয়ে যায়। তো এই একটা কথা যদি আপনাদের সিনারিওতে থাকে যে রোগী দেখা যাচ্ছে 3 দিন ধরে হঠাৎ অনেক পেরিটোনাইটিসে ভুগতেছে, তারপরে হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হলো এবং গার্ড গ্যাংগ্রিনাস হয়ে গেল, তখন কিন্তু এই অ্যাকিউট মেসেন্টারিক এম্বোলাস টেম্বোলাস এগুলো না ভেবে তখন এই মেসেন্টারিক ভেনাস থ্রম্বোসিসটাকে ভাবতে হবে, শুধুমাত্র এই কি ওয়ার্ডটার কারণে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমাদের লো ফ্লো মেসেন্টারিক ইনফেকশন বলে একটা জিনিস আছে, যেটা আসলে আমাদের মোস্ট কমনলি আসে না পরীক্ষাতে, বাট এটা হচ্ছে যে এই রোগটা হচ্ছে যে এই যে এম্বোলিজম টেম্বোলিজম এগুলা তো হঠাৎ করে একটা উড়ে এসে জুড়ে বসা একটি এম্বোলাস জুড়ে বসলো, কিংবা অনেকদিন ধরে বয়ে চলে একটা স্টেনোসিস, এগুলার কারণে। কিন্তু আরেকটা হয়, অনেক একটা রোগীর যদি আপনি ওই যে শকে চলে গেছে, তাকে যদি নড অ্যাড দেন, নড অ্যাডের কাজ কি ভেসো কনস্ট্রিকশন করে না, নড অ্যাড কিন্তু ভেসো কনস্ট্রিকশন করতে যে আমাদের গাটে ভেসেল গুলাকে বেশি কনস্ট্রিকশন করে ফেলতে পারে। একটা মানুষকে যদি 2-3 দিন ধরে নর অ্যাড্রেনালিন দেওয়া হয়, তার ওই নর অ্যাড্রেনালিন ইনডিউসড ভেসো কনস্ট্রিকশনের কারণে গাট ইসকেমিয়া হয়ে যেতে পারে। তো এটাকে বলা হয় হচ্ছে যে লো ফ্লো মেসেন্টারিক ইনফেকশন। ওই গাটে কোনো ধরনের কোনো আপনার এম্বোলিজম ছিল না, কোনো ধরনের কোনো স্টেনোসিস ছিল না, শুধুমাত্র ক্রিটিক্যাল পেশেন্ট উইথ মাল্টিপল কোমরবিডিটি, তাকে আপনি ওভার ইউজ অফ আইনোট্রোপ করে তাকে হচ্ছে গাটে যে ভেসোকনস্ট্রিকশন করে ইসকেমিয়া করে ফেলেছেন। তো এটা হচ্ছে যে সেই রোগ। তো যদি এরকম কোনো হিস্ট্রিটা দেওয়া থাকে যে 3-4 দিন ধরে একটা মানুষের নরএড চলতেছে সেপ্টিক শকের পেশেন্ট, তার কিন্তু তখন ডায়াগনোসিস এটা হবে। তাহলে বোঝা গেল, অ্যাবডোমিনাল পেন, প্রফিউজ ডায়রিয়া, এই কিওয়ার্ডটা যদি দেওয়া থাকে এটা ডায়াগনোসিস। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক মেসেন্টারি ইসকেমিয়াতে কিওয়ার্ড হবে দীর্ঘদিন ধরে খাইলেই পেটে ব্যথা, খাইলেই পেটে ব্যথা। ওই 2-3 দিন ধরে নরএড চলতেছে, তারপরে পেটে ব্যথা শুরু হয়ে গেল, এটা হচ্ছে যে দেওয়া থাকে। এবং আমাদের ডায়াগনোসিস হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম করে আমরা করতে পারি, বাট মেইন হচ্ছে যে সিটি অ্যাঞ্জিওগ্রামই আসলে গোল্ড স্ট্যান্ডার্ড, এটা দিয়েই করা হয়। আর অপারেশন আর কি, অপারেশন পেট খুলতে হবে, পেট খুলে দেখতে হবে কতটুকু গার্ড স্কেমে হয়ে গেছে, ওইটুকু কেটে ফেলাই দিতে হবে। তারপরে সাধারণত ক্ষেত্রে যেটা হয়, কেটে ফেলাই দেওয়ার পর যে দুইটা মাথা থাকলো আমরা স্টোমা করে দিই, স্টোমা করে ফেলাই রাখি। তারপরে আমাদের একটু অবস্থা ভালো হইলে অ্যানাস্টোমোসিস আবার করে দিই। সাথে সাথে অ্যানাস্টোমোসিস করা যাবে না, কারণ এমনও হইতে পারে যে
আপনি এই জায়গাটুকু নীল হয়েছে, কিন্তু এই জায়গাটুকু নীল হওয়ার অপেক্ষায় ছিল, আর 1 ঘন্টা পরে এটাও নীল হয়ে যেত, কিন্তু আপনি তো আর এটা নীল হওয়ার আগেই বুঝেন নাই, সাথে সাথে অ্যানাস্টোমোসিস করে দিয়েছেন, সুন্দর অ্যানাস্টোমোসিস ফেলিউর হয়ে গেছে। এই কারণে এইসব ইস্কেমিয়া টিস্কেমিয়া এইসব ক্ষেত্রে ওই একবারে একই অপারেশন 3বারও লাগতে পারে। এখন 1 ফুট গাঁট ফেলাইলেন, 12 ঘন্টা পরে আবার 1 ফুট ফেলানো লাগতে পারে। ঠিক আছে, গেল। একটা স্পেসিফিক একটা রোগ আছে, স্প্লেনিক ভেনাস থ্রম্বোসিস। এটা একটা একবার এক পরীক্ষাতে আসছিল, যেটা হচ্ছে দেখি যে হঠাৎ করে এই স্প্লেনিক যে ভেনটা এখানে যদি থ্রম্বোসিস হয়, তখন সাডেন ডেভেলপমেন্ট অফ ওই যে পোর্টোভেনাস যে হাইপার টেনশন এটা ডেভেলপ করে, এবং এটা ডায়াগনোসিস সিটি অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে করতে হয়, এবং এটার ট্রিটমেন্ট শুনতে খুব বেখাপ্পা লাগলেও এই থ্রম্বেক্টমি এম্বোলেক্টমি কিচ্ছু না হয় স্প্লেনেক্টমি। এর কারণ হচ্ছে যে আসলে এটার আমরা যদি ইন্ডিভিজুয়ালি থ্রম্বেক্টমি এম্বোলেক্টমি এগুলো করতে যাই, এক হচ্ছে যে আবার রিকারেন্স হয়, দুই হচ্ছে যে সিভিয়ার ব্লিডিং হতে পারে, স্প্লেনিক ইনফেকশন হতে পারে, সিভিয়ার ম্যালেনাটালেনা হয়। এইসব কারণে ওই অপশনে আপনার যতই এম্বোলেক্টমি, থ্রম্বেক্টমি, তারপরে হচ্ছে ইনসেশন অফ স্টেন্ট এইগুলো থাকলেও সবচেয়ে অড যে অপশনটা স্প্লেনেক্টমি, এটাই হচ্ছে যে আসলে প্রিফারেবল অপশন। এরপরে দুইটা খুব ইম্পর্টেন্ট দিয়ে আমাদের অ্যাবডোমেন শেষ। একটা হচ্ছে যে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোমটা আমরা যখন যে হাত পা পড়ছি তখন কিন্তু আমরা একটু পড়ছি, সেটা কি যে আমাদের হাত এবং পায়ে অনেক ধরনের ফাশাল কম্পার্টমেন্ট ছিল। তো এইগুলাতে যদি হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, বিভিন্ন কারণে প্রেশার বাড়তে পারে, কোনো একটা রিপারফিউশন ইঞ্জুরি, কোনো ফ্র্যাকচার ট্যাকচার এইগুলা, তখন এতই হাত পা টাইট হয়ে যায় যে তখন হাত এবং পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশন হ্যাম্পার্ড হয়। তখন আমরা যে ফেসিওটমি করে টোরে সার্কুলেশন ফিরে আনি। তো সেম ঘটনা কিন্তু পেটেও হইতে পারে। ধরেন আপনি পেটের মধ্যে একটা গাঁট ইস্কেমিয়া হয়েছিল, কিংবা কোনো একটা গানে সব পুরা একদম ইন্টেস্টাইন ওয়াল টোয়াল ইডেমা হয়ে গেছে, ইডেমা হয়ে পেটটা টাইট হয়ে গেছে, তাহলে কিন্তু অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। আবার ধরেন মাঝে মাঝে কিন্তু এরকম হয়, কিন্তু আপনারা যদি মানে ইন্টার্নির সময় দেখতে পারবেন যে একটা সাপোজ পেরিটোনাইটিসের পেশেন্ট দেখলেন, অনেকদিন ধরে গাঁট পারফোরেশনের রোগীটা আসছে, তারপর অপারেশন পেটটা কাটলেন, অপারেশন করা শুরু করলেন, অপারেশন এবার অ্যাবডোমেন ক্লোজ করার সময় দেখেন যে গাঁটটাতে এতই ইডেমাটাস হয়ে আছে, এই অ্যাবডোমেন আর ক্লোজ করা যাচ্ছে না, খুব টাইট হয়ে আছে, এরকম কিন্তু মাঝে মাঝে হয়। তারপরেও আপনি কি এখন পেট হাঁ করে রেখে আসবেন? আপনি একটা ভালো সার্জন, আপনি তখন কি করলেন, টাইনে টুইনে একদম পেট টেট ক্লোজ করে দিয়ে চলে আসলেন। তাহলে ঘটনাটা কি হলো, পেটের মধ্যে কিন্তু বেশি টাইট হয়ে গেল। তো তখন কিন্তু এত টাইটের কারণে পেটের ব্লাড সাপ্লাই একদম কম্প্রোমাইজড হয়ে একদম সব কিডনি মিডনি সব নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকেই বলে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। তো এটা ডায়াগনোসিস করা হয় আসলে আমরা পেটের মধ্যে, কিংবা আমরা ইউরিনারি ব্লাডার যেহেতু পেটের মধ্যেই থাকে, তো ট্রান্সভেসিক্যাল আমরা একটা যদি প্রেশার প্রোব ঢুকাই, তাহলে আমরা ইন্টার অ্যাবডোমিনাল প্রেশারটা মাপতে পারি। তো সেটা হচ্ছে যে 20-এর বেশি যদি চলে যায়, নর্মালি থাকে 5 থেকে 7 ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার, যদি 20-এর বেশি চলে যায় তাহলে আসলে এটা ডায়াগনোসিস হয় অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। তো অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোমের ম্যানেজমেন্ট হচ্ছে, প্রথমে আমরা একটু চেষ্টা করব অপারেশন না করে কি করে পেটের এই ফোলা টোলা কমানো যায়। এক হচ্ছে এনজি দিয়ে আমরা একটু সাকশন টাকশন দিতে পারি। তারপরে 2 হচ্ছে যে আমরা পেটের মধ্যে কোনো ড্রেন টিউব ঢুকে আসতে পারি। 3 হচ্ছে যে আমরা ক্যাথেটার দিতে পারি, তাহলে একটু ব্লাডারটা লুজ হয়ে গেল। তারপর হচ্ছে যে আমরা মাসল রিল্যাক্সেশন দিয়ে পেটটা একটু ঢিলা করতে পারি। তো এইগুলা যদি না হয় তখন আর কি কিছুই করার নেই, পেট কেটে তারপরে হা করে রেখে দিতে হবে। ঠিক আছে, তো কি করা যায়, যে আমরা পেট কেটে তারপর হচ্ছে যে এরকম দেখা যাচ্ছে পেট হা করে রেখে দিলাম, এখানে একটা স্যালাইন ব্যাগ দিয়ে পেটটা মোটামুটি ঢেকে আসলাম, তারপর একসময় গাঁটের ইডিমা টিডিমা কমে গেলে তারপরে আবার পেট আমরা আবার সেলাই করে দিই। এই হচ্ছে যে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোমের ম্যানেজমেন্ট। আর যদি এগুলো আমরা না করি তাহলে কিন্তু সবার আগে ক্ষতি হবে হচ্ছে কিডনির ব্লাড সাপ্লাই টাপ্লাই কমে যেয়ে কিডনি কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আমাদের অ্যাবডোমিনাল উন্ড ডিহিসেন্স। এটা হচ্ছে যে কি আমাদের পেটের, ধরেন আপনি অপারেশন করছেন, তারপর হচ্ছে ওই যে বাস্ট অ্যাবডোমেন আমরা পড়ি না মাঝে মাঝে ওয়ার্ডে, আমরা শুনছি এটারই গাল ভরা
অ্যাকাডেমিক্যাল নেম হচ্ছে যে অ্যাবডোমিনাল উন্ড ডিসেন্স। এটা কি কিছুই না, সেটা হচ্ছে যে ল্যাপারোটমির কোন একটা উন্ডের যদি মানে বিভিন্ন ইনসিশনাল লেয়ার যদি ফেইলিউর করে সেটাকেই বলে অ্যাবডোমিনাল উন্ড ডিসেন্স। তো এটা যদি আমাদের ধরেন পেটে তো 8টা লেয়ার, 8টা লেয়ারের মধ্যে যদি একটা দুইটা এরকম খুলে যায় সুতা, তাহলে আমরা বলবো পার্শিয়াল অ্যাবডোমিনাল উড ডিসেন্স। আর যদি 8টা লেয়ারের মধ্যে সবগুলা যদি ছিঁড়ে যায় তখন এটাকে বলে কমপ্লিট উড ডিসেন্স কিংবা বার্স্ট অ্যাবডোমেন। তো বার্স্ট অ্যাবডোমেন আসলে সবার হয় না, সাধারণত যদি ইনফেকশন হয়, ইমিউন ইনফেকশন কিংবা আগে থেকেই পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, ম্যালনিউট্রিশন, ভিটামিন ডিফিসিয়েন্সি, জন্ডিস এগুলোর কারণে তাদেরই সাধারণত হয়। তো যদি হয় তাহলে আমরা কি করব? সবার আগে বার্স্ট অ্যাবডোমেন কিন্তু একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। তো এই কারণে বার্স্ট অ্যাবডোমেনের সাথে সাথে আমরা একটা আমাদের প্ল্যান হচ্ছে অপারেশন করতে হবেই, এই রোগী ফেলায় রাখা যাবে না। কিন্তু অপারেশন তো আর আমরা 2 মিনিটের মধ্যে করতে পারতেছি না, ওই ওটি অ্যারেঞ্জ করতে করতে 2-3টা কাজ আমরা করব। এক হচ্ছে যে নাড়ি ভুঁড়ি যেটা বেরোয় আসছে ওইটা আমরা স্যালাইন্স ও গজ দিয়ে ঢেকে রাখবো। দুই হচ্ছে যে রোগীকে একটা অ্যান্টিবায়োটিক দিব, রোগীকে এনপিও করে ফেলবো, রোগীকে ফ্লুইড দিব এবং রোগীর অনেক ব্যথা হয় ব্যথার ওষুধ দিব। এরপর আমরা 3-4 ভাবে করতে পারি। এক হচ্ছে যে যদি আমাদের গাটের যে মানে মার্জিনটা উন্ডের এটা যদি ভালো থাকে তাহলে যে আমরা টেনশন ক্লোজার করি, যে মোটা মোটা সুতা দিয়ে টেনে সেলাই করে দিতে পারি। যদি আমাদের মনে হয় যে কম্পার্টমেন্ট সিনড্রোম হবে না, মানে অটো টাইট হয় না, মিডিয়াম টাইট করতে পারি, সমস্যা নেই। শর্ত হচ্ছে যে আমাদের এই যে মার্জিনটা হেলদি হইতে হবে, ইনফেক্টেড হইলে আবার হবে না। আর যদি মার্জিন হেলদি না থাকে আমরা করতে পারি যে এরকম পেট খোলাই থাকলো, শুধু পেটটাই এরকম প্লাস্টিক দিয়ে এরকম ঢেকে রাখতে পারি, এটাকে বলে বোগোটা ব্যাগ দিয়ে ঢেকে রাখা। এছাড়া আরেকটা করতে পারি, আমরা এরকম পেটের এখানে আমরা একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিলাম, এর সাথে আমরা একটা সাকশন দিয়ে একটা হালকা সাকশন দিয়ে রাখলাম, যেটার মাধ্যমে পেটের মধ্যে সিক্রেশন টিক্রেশন আসতে থাকলো, এটাকে বলে ভ্যাগ ড্রেসিং। ভ্যাগ ড্রেসিং দিলে সুবিধা কি যে এটা ইডিমা টিডিমা কমে, তারপর হচ্ছে যে আবার আস্তে আস্তে গ্র্যানুলেশন টিস্যু গজে। এই তো এরই সাথে শেষ হয়ে গেল হচ্ছে যে আমাদের অ্যাবডোমেনের জেনারেলাইজ কন্ডিশন। এরপরে আমরা চলে যাব স্কিন। স্কিন খুবই সহজ, আমরা 15 মিনিটের মধ্যে মোটামুটি পড়ে ফেলব। তো স্কিনের ক্ষেত্রে সাধারণত ছবি টবি আসলে ওইভাবে দেয় না, কিছু কিছু ক্ষেত্রে দেয়। তো ছবি টবি না দেখে আমাদের স্কিনের কন্ডিশন কিভাবে আমরা ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস করার উপায় হচ্ছে ওই যে আগে এতক্ষণ ধরে আমি বকবক করি যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড মুখস্থ করা, কিওয়ার্ডগুলো রাখা, যে এই রোগের কিওয়ার্ড হচ্ছে এইগুলা, মানে এই দুইটা শব্দ যদি বলা থাকে ঠাস করে বুঝে ফেলতে হবে যে আরে এই রোগ নিয়েই বলতেছে, অন্য কোনো রোগ হতেই পারে না। ঠিক আছে? এই তো তাহলে কি, তাহলে আমরা প্রথমে আসি যে একটা রোগ হয় সিবোরোইক কেরাটোসিস। এটা মানে হচ্ছে বিভিন্ন বুড়া মানুষদের দেখবেন এরকম এই যে চামড়ার উপর এরকম হয়, যে ছবিতে দেওয়া আছে যে, এবং এগুলা হাত দিলে দেখবেন এগুলা পিছলা পিছলা ধরনের চামড়ার উপর ছোট 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 লেশন। তো সিবোরোইক মানে সিবাম মানে তো যে অয়েলি লেয়ার চামড়ার, তো সিবোরোইক মানে হচ্ছে যে অয়েলি, এবং কেরাটোসিস মানে হচ্ছে কেরাটিন, তার মানে চামড়া শক্ত হয়ে গেছে এবং শক্ত শক্ত জায়গাগুলো আমরা দেখলে মনে হয় যে একটু অয়েলি 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 হয়ে গেছে। তো এই যে দেখেন গ্রিজি স্কেল, এই কথাটা যদি দেয়া থাকে তাহলে বুঝতে হবে সেবোরোইক কেরাটোসিস নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে? গ্রিজি স্কেল, গ্রিজি, সেবোরোইক, সেবাম, গ্রিজ, এখান থেকে গ্রিজি কথাটা আসছে। কেরাটোসিস মানে কেরাটিন জমে গেছে বেশি, কেরাটিন মানে হচ্ছে চামড়া শক্ত শক্ত হয়ে গেছে, তার মানে কি এখানে ছাল চামড়া উঠে গেছে, ছাল চামড়ার ইংলিশ স্কেল। সেবোরোইক কেরাটোসিস, গ্রিজি স্কেল। তো গ্রিজি কথাটা সিনারিতে দেয়া থাকবে, এটা মানে হচ্ছে সেবোরোইক কেরাটোসিস নিয়ে কথা হচ্ছে। তাহলে এটার ম্যানেজমেন্ট কিছুই না, এটা আসলে খুবই সুপারফিশিয়াল একটা আমাদের লেশন। এটা আমরা একদম যে চামড়া শেভ করে না, আমরা দাড়ি শেভ করি, ওই রেজার দিয়ে একটু জোরে টান মারলে এগুলা সব ছিলে চলে আসবে, এটাকে বলে সিম্পল শেভ এক্সিশন। এরপরে আসবে হচ্ছে যে মেলানোসাইটিক নিভাস। এটা আসলে কিছুই না, এটা আসলে তিল। ওই তিলেরই আমাদের গাল ভরা নাম হচ্ছে যে মিলানোসাইটিক নিভাস। তো মেলানোসাইটিক নিভাস আসলে তিলেরই মানে তিলের একটা বিনাইন ফর্ম, এটাই যদি একটু ম্যালিগন্যান্ট হয়ে যায় সেটাকেই বলে আসলে আমাদের ওই মেলানোমা। তো এই নিভাসের কিছু কিছু
ফরম্যাট আছে, যেগুলার আবার আসলে এইগুলা বিনাইনই, কিন্তু এইগুলা দেখতে একটু মাঝে মাঝে ওই স্কিন ক্যান্সার ভাব, ওইগুলাই হচ্ছে যে আমাদের পরীক্ষাতে বেশি আসে। তো আমাদের একটা মূল স্কিন ক্যান্সার কখন হবে সন্দেহের একদম তালিকায় প্রধান দুই তিনটা যদি থাকে, এক হচ্ছে তিল তো হয় সাধারণত কি এরকম এই যে কুচকুচা কালো, তাই না, মানে সব জায়গায় একটা সেম কালার। তো যদি কোনো কোনো জায়গায় এই যে এরকম একটা হালকা, কোনো কোনো জায়গায় একটু গাঢ়, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের সন্দেহ যে এই তিল থেকে মেলানোমা হয়ে যাচ্ছে। কিংবা যদি এটা ইরেগুলার এরকম গোল নামে এটা ইরেগুলার হয়, তাহলে এটা একটা সাইন। তো কোনো কোনো তিলের আবার এই যদিও এই জিনিসটা নর্মাল কিন্তু তার এরকম থাকে। তো এই যে তিলের সেই দুই তিনটা ভ্যারাইটি এমআরসিএস পরীক্ষাতে বেশি আসে। তো তার মধ্যে একটা হচ্ছে স্পিটস নিভাস, এগুলো আসলে একটু মানে সহজ হিসাব, আমি এটা একটা ধরে ধরে আসি। এক হচ্ছে মেলানোসাইটিক নিভাস, কয় ধরনের হয়? মেলানোসাইটিক নিভাস মানে হচ্ছে যে আমাদের চামড়ার মধ্যে মেলানোসাইটিক আমাদের পিগমেন্ট কিছু একসাথে জমে গেছে, এটাকেই বলে মেলানোসাইটিক নিভাস। তো কি কি ভাবে হইতে পারে? এক নম্বরটা হচ্ছে কনজেনিটাল মেলানোসাইটিক নিভাস। এটা কি? এটা হচ্ছে যে আমরা জন্মের পরে যৌতুক বলে না, যে বার্থ মার্ক, এটাই আসলে কনজেনিটাল নিভাস। এই যে দেখছেন ছবি টবি দিয়ে রাখছি পরে এই দুইটা। তো এটা আসলে কি যে এটা নর্মাল নিভাস থেকে এটা আলাদা, এটা আসলে অনেক বড় হয়, 1 সেন্টিমিটারের চেয়ে বড়। তারপর হচ্ছে যে এটা আমাদের ইরেগুলার মাঝে মাঝে এরকম পিগমেন্টেশন থাকে। তো এই বার্থ মার্কের কিন্তু মেলানোমায় ট্রান্সফর্ম হওয়ার একটা আমাদের টেন্ডেন্সি থাকে। এই জিনিসটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের জন্মের পরে বার্থ মার্ক এটা যে আসলে নর্মাল জিনিস না, এবং এটা যে খুব রিল্যাক্স থাকলাম তা হবে না, তা হবে না। জানতে হবে যে এটার আসলে ইনক্রিজ একটা রিস্ক আছে, বা তাই বলে যে জন্ম দাগ কেটে ফেলতে হবে তা না। আমাদের খেয়াল রাখতে হবে যদি হঠাৎ করে এর মধ্যে নতুন করে চেঞ্জ আসে, হঠাৎ করে বেড়ে যাওয়া শুরু হয়, তাহলে আমাদের বায়োপসি করাতে হবে। এই একটা জিনিসই রয়্যাল কলেজ এক্সপেক্ট করে, আপনি জানেন কি? এই জাংশ এরপরে হচ্ছে যে আমাদের এই তিলগুলা স্কিনের এই যে দেখেন বিভিন্ন লেয়ারে থাকে। যদি এপিডার্মিস এবং ডার্মিসের মাঝামাঝি থাকে এটাকে বলে জাংশনাল নিভাস। যদি আমাদের এই ডার্মিস এবং ডার্মিসেরও নিচে সাবকিউটেনাস টিস্যুতে থাকে এটাকে বলে কম্পাউন্ড নিভাস। আর একদম চামড়ায়ও নাই, মানে এপিডার্মিসেও নাই, ডার্মিসেও নাই, একদম সাবকিউটেনাস লেয়ারে থাকে, সেটাকে বলে ইন্ট্রাডার্মাল নিভাস। তো তার মধ্যে তাহলে এই সবগুলোর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এই যে জাংশনাল নিভাস যেটা ডার্মিস এবং এপিডার্মিসের মাঝামাঝি থাকে, এইটা থাকে হচ্ছে যে দুইটা জিনিস, হেটেরোজেনাস কালার হয়, আর যেখানে মোটা চামড়া মানে পাম এবং সোল এবং মুখ টুকের মধ্যে এই তিনটা জায়গায় বেশি হয়। এই যে জাংশনাল মেলানোসাইটিক নিভাস থেকে এই দুইটা কথা জানতেই হয়েছে, শেষ। কম্পাউন্ড নিভাস সম্পর্কে তেমন কিছু না জানলেও হয়। একটা স্পেশাল ধরনের তিল আছে, সেটাকে বলে হচ্ছে যে স্পিটস নিভাস। এটা হচ্ছে যে আসলে বিনাইন একটা জিনিসই, কিন্তু এটা চেহারা দেখেন, চেহারাটা হচ্ছে যে এরা দেখলে মনে হয় যে যেমন এটা বিভিন্ন দিকে একটা বিস্ফোরণ হয়ে ছড়ায় ছিটায় যাচ্ছে। এটা যদিও বিনাইন, কিন্তু এর চেহারাটা দেখছেন যে এক জায়গায় কুচকুচে কালো, এক জায়গায় একটু এরকম একটা সাদা সাদা, তাই না? তো এই একটা রোগ যেটা আসলে আসলে বিনাইন, কিন্তু এটা মানে ভাবসাব সব একটা ক্যান্সার ক্যান্সার ভাব। তো এই কারণেই এটাকে অনেক সময় ক্যান্সারের সাথে মিলাই ফেলা হয় মেলানোমার সাথে। তো এটা আসলে মেলানোমা না, এটা স্পিটস নিভাস, এটা একটা স্পেশাল ধরনের তিল। তো এই কারণে এটা সম্পর্কে রয়্যাল কলেজ একটু জানতে চায়। তো এটার আপনার কি কি কিওয়ার্ড, এটা হচ্ছে এক হচ্ছে যে বাচ্চাদের হয় বেশি, এটা জানতে হবে। এটার কালার হচ্ছে পিঙ্ক কিংবা রেড কালার হয়। আর এটা হচ্ছে যে গ্রোথ র্যাপিড হতে পারে। আর এটা চেহারাটা যে এরকম হয় ইরেগুলার। তো এটা এটা আসলে যেহেতু বারবার ক্যান্সারের সাথে এটা মিলাই ফেলে মানুষজন, এটার আসলে রয়্যাল কলেজ বলতেছে যে এ আসলে এত কনফিউজ টনফিউজ থাকার চাইতে এই কেটে কুটে ফেলাই দেওয়াটা আসলে জাস্টিফায়াবল। তো এটাও জানতে হবে যে আসলে কেটে ফেলা যেতে পারে। অ্যাটিপিক্যাল লিভার সিনড্রোম এটা সেরকম বেশি আসে না, জাস্ট এখানে কিছু জ্ঞানের কথা আছে, এগুলো আপনারা একটু পড়ে রাখলেন, শেষ মেলানোসাইটিক নিভাস। এরপরে আমাদের আসতেছে হচ্ছে যে এপিডার্ময়েড সিস্ট। তো এইখানে একটা ভেজাল বাড়ি দেখেন, আমাদের দুইটা টপিক আমরা পরপর দিয়ে রাখছি, এপিডার্ময়েড সিস্ট আর সিবাসিয়াস সিস্ট।
দুইটা দেখতে একই রকম। আমরা জানি কি যে সিবাসিয়াস সিস্ট, আগে এটা পড়ায়নি। সিবাসিয়াস সিস্ট আমরা জানি কি কিরকম হয়, যে আমাদের চামড়ার মধ্যে একটা জিনিস হয় যেটার ইনডেন্টেশন সাইন পজিটিভ থাকে, গুতা মারলে এরকম ট্যাপ খেয়ে যায়, এবং এটার মুখে একটা পাংটাম থাকে। এই যে পাংটাম, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের সিনারিওতে অবশ্যই থাকবে পাংটাম। এবং এটার মধ্যে এই পাংটাম এটা যদি থাকে, এবং এটা আমরা জানি কি যে সিবাসিয়াস সিস্ট সেসব জায়গাতেই হয় যেসব জায়গাতে আমাদের তৈল গ্রন্থি থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। তো আমাদের হাতের তালু, পায়ের তালু, এই দুইটা জায়গাতে শুধু মানে ঘামেই, এখানে আমাদের কোনো অয়েলি গ্ল্যান্ড থাকে না, এই কারণে এখানে সিবাসিয়াস সিস্টও হইতে পারে না। তো জাস্ট আমাদের ক্লিনিক্যাল সিনারিওতে যদি এরকম থাকে, একটা সোয়েলিং, যে সোয়েলিং এর একটা পাংটাম আছে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে সিবাসিয়াস সিস্ট। বাট জিনিস এত সহজ না। একদম সিবাসিয়াস সিস্টের মতো আরেকটা জিনিস আছে যেটাকে বলে এপিডার্ময়েড সিস্ট। এও একদমই একই, এও আমাদের চামড়াতে হয়, এও হচ্ছে যে সিবাসিয়াস সিস্ট যেসব জায়গাতে হয় এসব জায়গাতেই হয় কমনলি। এরও এই যে মাঝখানে যেরকম একটা পাংটাম থাকে, জাস্ট এই দুইটা আমাদের পার্থক্য হচ্ছে সিবাসিয়াস সিস্ট যদি আপনি কাটেন, এর নাম তো সিবাসিয়াস, আর সিবাসিয়াস মানে বারবার বলতেছি তেল, অয়েল। তো এই জন্য সিবাসিয়াস সিস্টের কন্টেন্ট হচ্ছে যে সিবাম, ভিতর থেকে তেল বের হবে কিংবা মোমের মতো জিনিসপত্র বের হবে। আর এপিডার্মাইড সিস্ট যদি আপনি কাটেন, এটার মধ্যে থেকে তেল টেল কিছু না বেরোয়, এখান থেকে আমাদের এপিডার্মিস কিংবা কেরাটিন যে লেয়ার, এই কেরাটিন বের হবে। বুঝা গেছে? জিনিস এক, দেখতে এক, জায়গা এক, চেহারা এক, শুধু কন্টেন্ট আলাদা বলে আমাদের একটাকে, যেটা কাটলে তেল বেরোয় সেটাকে নাম হচ্ছে সিবাসিয়াস সিস্ট, যেটা কাটলে চামড়ার লেয়ার বেরোয় মানে এপিডার্মিস কিংবা কেরাটিন বেরোয়, সেটাকে বলা হয় এপিডার্মাইড সিস্ট। এপিডার্মাইড সিস্টের মধ্যেও এইখানে যদি একটা চুল থাকে, তাহলে তার মানে বুঝতে হবে এই এপিডার্মাস সিস্টটা তৈরি হয়েছে এই চুলের গোড়ায় যে গ্রন্থিটা ছিল, মানে আমাদের হেয়ার ফলিকল, এই ফলিকল থেকে তৈরি হয়েছে। তো এই কারণে এই চুলের গোড়ায় যদি কোনো এপিডার্মাস সিস্ট থাকে, সেটাকে ফলিকুলার সিস্ট কিংবা পাইলার সিস্ট বলা হয়। কারণ এই চুলকে বলা হয় পিলি, এই জন্য চুলের গোড়া থেকে যে এপিডার্মাস সিস্ট তৈরি হচ্ছে তাকে পিলার সিস্ট বলা হয়। তো এই পিলার সিস্টের নাম আমরা জীবনে শুনি নাই, এটা নিয়ে কনফিউজ থাকার জন্য এটা দেওয়া হয় করেছে। ডার্মাটোফাইব্রোমা, এটা একটা আমাদের লেশন, সেটা হচ্ছে যে আমাদের অনেকের শরীরেই আমরা পাই যে দীর্ঘদিন আগে এরকম একটা চুলকাই কিংবা কিছু ছিল, তারপরে এখানে একটা গুটলি মতো হয়ে গেছে, এরপরে গুটলি এখানেই আছে। তো এই ডার্মাটোফাইব্রোমা আসলে কিছুই না, এখানে একটা অনেক একটা সোয়েলিং, একটা ইনফ্লামেশন হওয়ার পর এখানকার যে ডার্মিসটা ছিল, এখানে ফাইব্রাস টিস্যুর প্রলিফারেশন হয়েছে, ফাইব্রোমা হয়ে গেছে, মানে বিনাইন টিউমার অফ দি ফাইব্রাস টিস্যু, এই জন্য এটাকে বলে ডার্মাটোফাইব্রোমা। তো এটা কিন্তু এটার একমাত্র আমাদের ওই ছবি তো না দেয়, সাধারণত দেয়ও না, ক্লিনিক্যাল সিনারিও থেকে আমাদের বোঝার উপায় হচ্ছে একটা মাত্র কিওয়ার্ড, সেটা হচ্ছে যে ফিল লার্জার দেন দে অ্যাপিয়ার। এটা মানে হচ্ছে যে আমাদের ডার্মাটোফাইব্রোমা কিন্তু অবধারিতভাবে আমরা যখন এই কাটবো, আমরা মনে করবো যে আসলে ডার্মাটোফাইব্রোমা এইটুক, কিন্তু কাটার পরে দেখবো যে মোটামুটি এত বড় একটা মাল হয়ে গেছে। ঠিক আছে? তো এই জন্য এটা ফিল লার্জার দ্যান দি অ্যাপিয়ার। এই একটা জিনিস থাকলে, মানে একটা হিস্ট্রি থাকবে যে অনেকদিন আগে একটা গুতারুতা খাইছিল, তারপরে এখানে শক্ত হয়ে গেছে, দুই হচ্ছে যে এটা ফিল লার্জার দ্যান দি অ্যাপিয়ার, তাহলে ডার্মাটোফাইব্রোমা। এরপর হচ্ছে যে এবং এটার ট্রিটমেন্ট তো এক্সিশন আর কি, আর এত কিছু না। এরপর হচ্ছে যে ডার্ময়েড সিস্ট। তো ডার্ময়েড সিস্ট এটা কিন্তু একটা কনফিউজিং টার্ম। ডার্ময়েড সিস্ট কিন্তু মুখে হতে পারে, আমাদের ওভারিতে হতে পারে ডার্ময়েড সিস্ট, এমনকি ব্রেনের মধ্যেও হতে পারে। তাহলে এটার মানে কি, এমন মানে বিভিন্ন জায়গায় হয়, তাহলে আমরা কিভাবে চিনবো এটা ডার্ময়েড সিস্ট কিনা? আসলে এমন আমরা জানি কি যে কোনো সিস্টের একটা ওয়াল থাকে, এবং সিস্টের ওয়ালটা সিঙ্গেল লেয়ার অফ মানে মিউকাস এপিথেলিয়াম কিংবা এন্ডোথেলিয়াম এরকম দিয়ে তৈরি হয়। যদি কোনো একটা সিস্টের যে ওয়ালটা, এটা যদি সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াম দিয়ে না তৈরি হয়ে একদম আমাদের স্কিন যেরকম মাল্টিপল লেয়ারের এপিডার্মিস থাকে, ডার্মিস থাকে, বিভিন্ন ধরনের চামড়া টুমড়া, তারপর হচ্ছে যে হেয়ার ফলিকল,
তারপর হচ্ছে যে আমাদের সোয়েট ফলিকল এগুলো থাকে, তৈরি হয়, সেটাই ডার্মার সিস্ট। তাহলে যে কোনো সিস্ট, সেটা মাথায় থাকুক, চোখে থাকুক, মুখে থাকুক, চুলে থাকুক, সেটার সিস্ট ওয়ালটা যদি রেগুলার সিস্ট ওয়ালের মতো না হয়, আমাদের স্কিনের কোনো একটা প্রপার্টিস থাকে, সেটাই ডার্মার সিস্ট। ঠিক আছে, এটা সাধারণত থাকে যে আমাদের বিভিন্ন এমব্রায়োলজিক্যাল জাংশনাল সাইট, মানে ধরেন আমরা জানি কি মুখ তৈরি হয় হচ্ছে যে এখানে একটা ফ্রন্টাল একটা বার্ড থাকে আর এখানে ম্যাক্সিলারি বার্ড থাকে, এই দুইটা মিলে কিন্তু এখানে এসে মুখ তৈরি হয়। তো এই জাংশনে ডার্মাসিস থাকে। আবার আমরা জানি কি যে ক্লেফট লিড থাকে না, ক্লেফট লিড, এখান থেকে একটা আমাদের জন্মের সময় ঠোঁট দুই পাশে আলাদা থাকে, একসাথে হয়ে ঠোঁট তৈরি হয়, কারো কারো একসাথে হয় না বলে ক্লেফট লিড হয়ে যায়। তো যে তার মানে বোঝা যাচ্ছে এই বরাবর একটা আমাদের এমব্রায়োলজিক্যাল জাংশন পয়েন্ট আছে, তার মানে এইখানে ডার্মাসিস। এরপর আমাদের পিঠের যেটা খাঁজ আছে, ওই খাঁজ বরাবর যে আমরা জানি কি এখানে একটা নচ থাকে, ওই নচ জন্মের সময় আমাদের তৈরি হয়ে যায়, নটোকট ভিতরে ঢুকে যায়, পিঠের একটা খাঁজ শুধু হয়ে যায়। তো এই জন্য যেহেতু এটা একটা আমাদের এমব্রায়োলজিক্যাল জাংশন পয়েন্ট, এই জন্য স্পাইনাল কর্ডেও ডার্মাল সিস্ট তৈরি হতে পারে। ঠিক আছে, যে কোনো সিস্ট যার সিস্ট ওয়ালটা স্কিনের মতো, সেটাই ডার্মাল সিস্ট। এরপরে আসে আমাদের স্কিনের বিভিন্ন ধরনের ক্যান্সার। তো স্কিনের বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে 3 ধরনের ক্যান্সার আছে আমরা জানি। একটা হচ্ছে যে স্কোয়ামাস সেল কার্সিনোমা, একটা হচ্ছে যে বেজাল সেল কার্সিনোমা, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। তো এখানে আমরা অনেক কথাবার্তা দিয়ে রাখছি, এগুলা অধিকাংশই আপনারা জাস্ট নিজে নিজে পড়ে বোঝার, যেটুকু জিনিস আমার এক্সপ্লেইন করে দিতে হবে আমি সেটুকুই আপনাদের পড়াবো। যেটুকু জিনিস আসলে এক্সপ্লেইন করার কিছু নাই, যেটুকু জিনিস আসলে নিজে নিজে বোঝার, সেটুকু জিনিস আসলে তো আমার রিডিং পড়ার কোনো মানে নাই, তাই না? তাহলে আমি সেটাই বুঝি। তাহলে কি কি, এক হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের